আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আশফাকুর রহমান, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে বাংলার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প পড়ব। আশা করি গল্পটা তোমাদের অনেকের কাছে অনেক প্রিয় গল্প। আজকের ক্লাসে আমরা এই গল্পটা খুব চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে এর ভিতরে আসলে কি আছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এই গল্পটা আমরা কিভাবে পড়বো। গল্পটা তো আসলে অনেক বড়, তাই না? তো অ্যাডমিশনের সময় আমরা যখন ক্লাসগুলো করি কিংবা পড়ি, তো পুরো গল্পটা তো আমাদের অবশ্যই পড়তে হয়। টেক্সট বুকটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ, তো আমরা টেক্সট বুকটা পড়ি, কিন্তু টেক্সট বুকের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, কিন্তু সেগুলোকে আমরা কিভাবে এক জায়গায় এনে সাজিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে পড়তে পারি, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব। তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও এবং কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও। তোমাদের কমেন্টগুলো একটু আমি আগে পড়ি। সুমন রানা বলছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সুমন, কেমন আছো তুমি? হ্যাঁ, আমার কথা তোমরা বোধহয় আশা করছি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছো এবং বোর্ড ঠিকভাবে দেখতে পাচ্ছো। মারিয়া ইসলাম বলছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারিয়া, কেমন আছো তুমি? কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও। তোমরা ঝটপট ক্লাসে যুক্ত হয়ে যাও, তোমাদের জন্য আর 1 মিনিট সময় রাখলাম। তোমরা দ্রুত তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও ক্লাসে এবং তোমরা ক্লাসে জয়েন করো। আর 1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসের মূল পয়েন্টে প্রবেশ করে যাব। যারা রহমান বলছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম যারা। ভাইয়া কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানাও। আচ্ছা, সিলেট থেকে ক্লাস করছো তিথি ঘোষ। ভাইয়া আজকে পরীক্ষাটা দিতে পারলাম না। ভাইয়া পরীক্ষাগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করো, কারণ আমাদের পেইড ব্যাচের যেই এক্সামগুলো হয় প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে যে তোমরা এই এক্সামের মধ্যে যেগুলো প্র্যাকটিস করছো, দেখা যাচ্ছে অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেই এক্সামগুলোর কোয়েশ্চেন থেকে হুবহু অনেক কিছু কমন চলে আসে। তো আমরা এখন বুঝতে পারি না, হয়তো ধীরে ধীরে আমরা আরও এটা নিয়ে সচেতন হব। কোনো টেনশন নাই, তোমরা পরবর্তীতে সবগুলো এক্সাম অবশ্যই অ্যাটেন্ড করবে। আচ্ছা, ময়না বলছো আসসালামু আলাইকুম। মিশকাত জাহান বলছো আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। প্রমি বলছো কালীগঞ্জ থেকে ক্লাস করছো। আব্দুল কাদের, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ময়না আক্তার তাকিয়া বলছো, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা কিশোরগঞ্জ থেকে ক্লাস করছো, বাগেরহাট থেকে ক্লাস করছো, পাবনা থেকে ক্লাস করছো। আচ্ছা, থ্যাংক ইউ। ঢাকা থেকেও ক্লাস করছো তোমরা অনেকেই। আচ্ছা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এরপরে ধীরে ধীরে তোমাদের সাথে আমাদের পর্যায়ক্রমে আরও আলাপ হবে, গল্প হবে, কোনো চিন্তা নাই। আচ্ছা, তোমাদের এই ক্লাসের পিডিএফগুলো আমরা অবশ্যই অবশ্যই আজকে ক্লাসে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা কোনো চিন্তা করো না। এবং আগের ক্লাসের পিডিএফ তোমরা যারা অনেকেই পাওনি, তোমাদেরকে আজকের ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দিব, তোমরা টেনশন করো না। আজকে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করো। এরপরে তোমাদের যে কোনো প্রশ্ন সেগুলো তোমরা আমাকে জানাবে, আমরা অবশ্যই সলভ করব। আচ্ছা, রাজবাড়ী থেকে ক্লাস করছো, রংপুর থেকে ক্লাস করছো, ব্রাহ্মণবাড়িয়া থেকে, রংপুর থেকে। বাবু রায় বলছো, ভাইয়া আদাব। আদাব। আচ্ছা, খুলনা থেকে ক্লাস করছো, ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে ক্লাস করছো। বাহ, তোমরা অনেক অনেক জায়গা থেকে ক্লাসে যুক্ত হয়েছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেই। ধীরে ধীরে আমরা কি করব, তোমাদের সাথে তারা অনেক কথা বলবো, অনেক আলাপ করব, তোমাদের প্রশ্ন নিব, তোমাদেরকে কোশ্চেন করব। তার আগে আমরা শুরু করে দিই আজকের ক্লাসে আমাদের যে টপিক, আজকে আমাদের যে পড়ানোর বিষয় সেটা হচ্ছে মাসি পিসি গল্প। আমাদের টেক্সট বুকের অর্থাৎ তোমাদের এইচএসসিতে পাঠ্য ছিল এমন কিছু গুরুত্বপূর্ণ গল্পগুলোর মধ্যে একটা হচ্ছে মাসি পিসি গল্প। নামটা শুনেই বুঝতে পারছো যে গল্পের কেন্দ্রীয় চরিত্র মাসি পিসিকে নিয়েই কিন্তু আসলে পুরো গল্পটা রচিত হয়েছে। এখানে আমরা আল্লাদিকে দেখতে পাই, আরো অন্যান্য অনেক চরিত্রকে দেখতে পাই, কিন্তু দিন শেষে কিন্তু যে নারীর যে সংগ্রাম, সাহসী মানসিকতা এবং জীবন পরিচালনার যেই
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাই মূলত মাসিপিসি চরিত্রের মাধ্যমে। তো পুরো গল্পের আলোকে আজকে আমরা দেখবো যে এই পুরো গল্পে কি কি আছে, কোন কোন চরিত্র আছে এবং কোন কোন চরিত্রের বৈশিষ্ট্য কি। তো স্বভাবতই আমরা ক্লাসের মূল বিষয়তে প্রবেশ করার আগে আমরা যেটা করি যে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আগে জেনে নিই। তো আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকেও আমরা শুরুতেই মাসিপিসি গল্পের, অর্থাৎ আমাদের যে একটা ছোট গল্প আছে সেই গল্পের যিনি গল্পকার অর্থাৎ যিনি লেখক, সেই লেখক সম্পর্কে আগে আমরা জানবো। এখানে কবি পরিচিতি নয়, এটা লেখক পরিচিতি হবে। অর্থাৎ দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় নামটা তোমরা সকলেই জানো, তোমরা তাকে সকলেই চিনো। তোমরা হয়তো পূর্বের ক্লাসেও তার অনেক গল্প পড়ে এসেছো। তোমরা যারা ক্লাস 8-এ পড়াশোনা করে এসেছো তোমরা দেখবা সেখানে তৈলচিত্রের ভূত নামে কিন্তু একটা গল্প আমরা পড়েছিলাম। তোমরা পড়েছো কিনা কমেন্টে জানাও তো যে তোমাদের নামটা মনে পড়ে কিনা। ইনি হচ্ছেন আমাদের সেই বিখ্যাত লেখক, ঔপন্যাসিক, গল্পকার কি মানিক বন্দ্যোপাধ্যায়। এখন তার নামটা কি মানিক নাকি অন্য কিছু? তোমরা নিশ্চয়ই অনেকেই এটা জানো যে তার নাম আসলে মানিক বন্দ্যোপাধ্যায় বলে ডাকা হলেও তার কিন্তু একটা পিতৃ প্রদত্ত নাম ছিল, অর্থাৎ তার বাবার দেওয়া কিন্তু একটা নাম ছিল। তো আমরা দেখবো, আমরা পর্যায়ক্রমে তার সব ইনফরমেশন দেখবো। চলো আমরা শুরু করি তার জন্ম দিয়ে। আমাদের ফার্স্ট যে দেখার বিষয় তার জন্মটা। তার জন্ম হয়েছে কত সালে? 1908 খ্রিস্টাব্দের 19শে মে। তারিখটা কত? 19শে মে 1908 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তার জন্মস্থান। এই যে দেখো তো তার জন্মস্থান এবং পৈতৃক নিবাস। এই যে এইটা নিয়ে আমি তোমাদেরকে কিন্তু সব সময় বলি যে এই জায়গাটাতে কনফিউজড হওয়া যাবে না, এই জায়গাটাতে কনফিউজড হওয়া যাবে না। যে আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যে জন্মস্থান আর পৈতৃক নিবাস এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পৈতৃক নিবাস মানে হচ্ছে তার বাবার বাড়িটা, অর্থাৎ তার বাবার ভিটা যেটা, সেটা হচ্ছে তার পৈতৃক নিবাস। আর জন্মস্থান হচ্ছে তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো তিনি বিহারের সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বিহারে। তিনি ভারতের বিহারের সাঁওতাল পরগনায়। পরগনার নামটা কি? সাঁওতাল। এটা কিন্তু সাঁওতাল উপজাতি না, এই পরগনার নাম। হ্যাঁ, পরগনার নাম হচ্ছে সাঁওতাল পরগনা, দুমকায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাসটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা খুব আসে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়। কারণ যেহেতু এটা আমাদের বাংলাদেশে অবস্থিত, সুতরাং আমাদের জন্য এই পৈতৃক নিবাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঢাকার অদূরে বিক্রমপুরে। বিক্রমপুর মানে কি? মুন্সিগঞ্জ। তোমরা কি মুন্সিগঞ্জের কেউ ক্লাসে আসো? কিংবা মুন্সিগঞ্জের আশেপাশে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে থেকে তোমরা কারা কারা ক্লাস করছো একটু কমেন্টে জানাও দেখি। তাহলে তার পৈতৃক নিবাস হচ্ছে ঢাকার বিক্রমপুরে, যার পূর্ব নাম, যার হচ্ছে বর্তমান নাম হচ্ছে কি? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের তাহলে পূর্ব নাম কি ছিল? বিক্রমপুর ছিল। আচ্ছা, তার পিতৃ প্রদত্ত নাম। পিতৃ প্রদত্ত মানে তার বাবার দেওয়া নাম, অর্থাৎ তার বাবা তাকে যে নামটা দিয়েছিলেন তার আসল নামটা ছিল হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো কথিত আছে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়কে আমাদের, যেমন একটা মজার কথা বলি যে আমাদের ধরো অনেকেরই তো অনেক একটা ভালো নাম থাকে, তাই না? তো আমরা যখন স্কুলে যাই আমাদের অনেক বন্ধুরাই কিন্তু আমাদের সেই নামটাকে ব্যঙ্গ করে অন্যান্য নামে ডাকার চেষ্টা করে, কিংবা ধরো একটু বিকৃতি ঘটিয়ে আমাদেরকে একটু খেপায়, আমাদের একটু খেপিয়ে অন্য নামে ডাকার চেষ্টা করে। যেমন কারো নাম যদি হয় মিম, তাকে অনেক সময় শুনতে হয়েছে যে মিম পচা ডিম। তো এরকম যেমন আমার নাম আশফাকুর রহমান, আমাকেও আমার অনেক বন্ধুরা কিন্তু সংক্ষেপে বিভিন্নভাবে ডাকে। তো আমি সেই নামটা তোমাদেরকে এক্সপোজ করছি না। তো তেমনি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার নাম থাকলেও স্কুলে কিন্তু তাকে সবাই এই প্রবোধটাকে অবোধ কুমার বলতো। হ্যাঁ, তাকে খ্যাপাতো। অবোধ মানে কি? যে কিছুই বুঝছে না। তো স্বভাবতই বাচ্চা মানুষ, তার তো ইগোতে লাগবে, তাই না? তো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামটা তার কখনই খুব একটা পছন্দ ছিল না। পরবর্তীতে তার ডাক নামটা কি দেখো, তার ডাক নামটা হচ্ছে মানিক। তখনই কিন্তু এই মানিক বন্দ্যোপাধ্যায় নামটাই তার কি হয়ে গেল? অধিক পরিচিত হয়ে গেল। তখন থেকে তার নামটা কি হচ্ছে? মানিক বন্দ্যোপাধ্যায় বলেই কিন্তু তিনি সব জায়গায় পরিচিত করছেন। কিন্তু তার পিতৃ প্রদত্ত নামটা কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু বারবার আসে। তার পরিচিতি কি ছিল? তার পরিচিতিতে তিনি কথা সাহিত্যিক হিসেবে বেশি পরিচিতি ছিলেন। কথা সাহিত্যিক মানে কি? মানে যারা সাহিত্যকার, কথা আমরা যেটা বলি সেই বলাটা যারা লেখার মাধ্যমে, সাহিত্য রচনা করার মাধ্যমে পরিচিতি লাভ করেন তারাই হচ্ছে কি? কথা সাহিত্যিক।
খ্যাতিমান কি? তিনি খ্যাতিমান হলেন কিভাবে? তিনি খ্যাতি অর্জন করেছিলেন মূলত উপন্যাস এবং ছোট গল্পের লেখক হিসেবে। তার কিন্তু অনেক উপন্যাস আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক ছোট গল্পও আছে যেগুলো আমরা মানে কালজয়ী বলতে পারি। যেমন আমরা এখন একটা পড়ছি মাসি পিসি, ক্লাস 8-এ একটা পড়ে এসেছি তৈলচিত্রের ভূত, এরকম অনেক অনেক ছোট গল্প তার আছে। এবং অতসীম আমি নামে একটা কিন্তু তার ছোট গল্প ছিল, যেটার মাধ্যমে তার সাহিত্য আত্মপ্রকাশ ঘটে। আমরা জানবো ধীরে সুস্থে, আমরা এগুলো সব জানবো। এটাই গুরুত্বপূর্ণ ভাইয়া, বিশিষ্টতা। হ্যাঁ, বিশিষ্টতা। এই বিশিষ্টতা মানে হচ্ছে যে প্রত্যেকটা লেখকেরই তো একটা বিশিষ্ট দিক থাকে, তার একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে পারি তার একাধিক গুণ ছিল। তিনি চিত্রশিল্পী ছিলেন, তিনি একই সাথে গায়ক ছিলেন, তিনি একই সাথে আমরা যে ফটোগ্রাফার ছিলেন, ভালো ছবি তুলতেন। আবার আমরা তাকে দেখতে পাই নাটক রচনা করছেন, গান রচনা করছেন, তারপর প্রবন্ধ লিখছেন, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছেন, অনেক কাজ করেছেন, তাই না? তার মানে ওইটা তার একটা বৈশিষ্ট্যপূর্ণ জীবনের দিক। তো তেমনি মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটা বৈশিষ্ট্যপূর্ণ দিক হচ্ছে অনেকে অনেক সাহিত্যই লেখে যেটা অনেক কাল্পনিক। আমরা অনেক সময় রূপকথা পড়ি, আমরা অনেক সময় এমন এমন লেখকের বই পড়ি যেটা আসলে বাস্তবতার পাটাতনে মিলে না, মানে বেসমেন্টটা, ভিত্তিটা আসলে বাস্তবতার আলোকে হয় না। কিন্তু এই জায়গায় মানিক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, তিনি এমন কোনো কিছু লেখেননি যেটা আসলে বাস্তবিকভাবে ফলে না, মানে যেটার আসলে কোনো বাস্তবিক বেসমেন্ট নাই, শক্ত ভিত্তি নাই। এই জন্য তিনি সবসময় তত্ত্ব এবং বিজ্ঞান মনস্ক হয়ে লেখার চেষ্টা করেছেন। মানে তিনি যেমন তৈলচিত্রের ভূত তোমরা যারা পড়েছো, ওই যে ছবিতে হাত দেওয়ার ফলে ইলেকট্রিক শক খায়, তো তখন মনে করে যে ভিতর থেকে মনে হয় কেউ তাকে ধাক্কা দিচ্ছে, আত্মা টাত্মা হইতে পারে, তাই না? তোমরা কি ছোটবেলায় কেউ সনি আটে সানডে হরর স্পেশাল কিংবা আহট কিংবা হঠাৎ 37 বছর পরে এগুলো কেউ দেখছো? আমি দেখতাম, আমার ভালো লাগতো, ভয় পাইতাম, তারপরেও দেখতাম। তো এইটা তিনি সবসময় যে কোনো গল্পের মাধ্যমে এই ভুলটা ধরিয়ে দিতে চেয়েছেন যে না, এই যে যা কিছু ঘটে এটা আসলে একটা বিজ্ঞান তান্ত্রিক ভাবেই ঘটে, মানে এখানে একটা বিজ্ঞানের প্রভাব আছে। তো তিনি সবসময় থিওরিটিক্যাল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন, তিনি অলৌকিক মন গড়া বিষয় কিন্তু খুব একটা প্রাধান্য দিতেন না। এই জন্য তাকে কিন্তু কি বলা হচ্ছে যে বিজ্ঞান, তত্ত্ব বিজ্ঞান মনস্ক লেখক, এটা তার একটা বিশিষ্টতা। এছাড়াও তিনি কিন্তু যে মার্কস এবং ফ্রয়েডীয় যেই মনস্তত্ত্ব আছে সেই বিষয়ে কিন্তু অনেকটাই প্রভাবিত ছিলেন। তার পেশা, তিনি কি করেছেন আসলে, তিনি তার এই যে 48 বছরের জীবনে মাত্র 3 বছরের মতো, মানে সর্বসাকুল্যে আসলে হয়তো 3 বছরও হবে না কাউন্ট করলে, সালটা একদম 3 বছরের কাছাকাছি, এই সময় তিনি 3 বছরের মধ্যে কিছু চাকুরি এবং ব্যবসা চেষ্টা করেছিলেন, চাকুরি এবং ব্যবসায়িক কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে তার এগুলো আর ভালো লাগে নাই। পরবর্তীতে তিনি যেই অল্প সময়ে বেঁচে ছিলেন পুরাটা কিন্তু তিনি কি করেছেন, সাহিত্য সাধনা করেছেন। এবং তিনি মানে অসংখ্য অসংখ্য কি করেছেন, ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে 40-টিরও অধিক বা 40-এর কাছাকাছি হচ্ছে তিনি উপন্যাস লিখেছিলেন, এবং 300-এরও অধিক তিনি কি করেছেন, ছোট গল্প লিখেছেন। ওকে, তবে দেখো যে বাকি 28 বছর সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। পেইড ব্যাচের ক্লাস তো শুরু হয়েছে ভাইয়া, তোমরা জানো যে গত 20 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু হয়েছে, এবং প্রত্যেক দিন রাত 9টায় আমাদের পেইড ব্যাচের ক্লাস হয়। সেখানে তোমাদের রুটিন দিয়ে দেওয়া আছে, রুটিন অনুযায়ী তোমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাব, যে এতটুকুর মধ্যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা। আচ্ছা, পল্লবী ভাদুরী বলছো জি ভাইয়া। ওকে, জারা রহমান বলছো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, সুজয় বলছো ক্লিয়ার। নাজিফা তাবাসসুম বলছো জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডটা দেখো, পরবর্তী স্লাইডে বলা হচ্ছে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কি, এই যে দেখো, কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন, এবং এটা বিচিত্রা পত্রিকার পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে বিচিত্রা পত্রিকায় পৌষ সংক্রান্তিতে অতসী মামি গল্পটা প্রকাশিত হয়। বিষয়টা কেমন ছিল জানো, যে তিনি যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়তেন তখন আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে না, অনেক গভীর, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তো আমরা সবসময় তাদের সাথে হাসি করি, ঠাট্টা করি,
বিভিন্ন ধরনের বিদ্রূপ করি। যেমন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আজকে যদি সকাল 10টার ক্লাস তুই কোনোভাবে ক্যান্সেল করাতে পারিস তাহলে হচ্ছে তোকে হচ্ছে এটা খাওয়াবো ওটা খাওয়াবো, কিংবা তোর ধরো আমরা একটা প্ল্যান করছি যে আজকে রাতে মাওয়া যাব। তো ধরো হুট করে এরকম কি একজন বলে ফেলে যদি তোরা আজকে রাতে মাওয়া যাইতে পারিস তাহলে পুরো ইলিশের খরচটাই আমার, মানে একটা বাজি ছুড়ে দেওয়া। কারণ ম্যাক্সিমাম টাইমই কিন্তু বন্ধুদের ক্ষেত্রে যে প্ল্যানগুলো হয় এটা কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউট হয় না, বিশেষত ট্যুরে যাওয়ার ক্ষেত্রে। যে অনেকজন মিলে 50-60 জন মিলে প্ল্যান করছি যে ট্যুরে যাব, আলটিমেটলি দেখবা যে ট্যুরে যাওয়ার আগে সংখ্যাটা একেবারেই কিন্তু কমে আসে। হ্যাঁ, তো এরকম চ্যালেঞ্জ করে। তো তেমনি এই মানিক বন্দ্যোপাধ্যায় একটা ফ্রেন্ড ছিলেন, সে তাকে বললো যে তুই যদি এরকম একটা গল্প লিখতে পারিস তাহলে হচ্ছে, তারা কিন্তু ক্যাফেটেরিয়ায় অর্থাৎ ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল, চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, মানে অ্যাজ ইউজুয়াল কলেজ লাইফগুলো যেমন হয়। তো ক্যান্টিনে বসে সে তার বন্ধুর সাথে যখন এইসব আলাপচারিতা করছিল তখনই এই বাজিটা উঠে যে সে যদি কোনো গল্প লিখে পত্রিকায় ছাপাতে পারে তাহলে কিন্তু মানে সে একটা ক্রেডিট পাচ্ছে। তো সে বলছে যে ওকে ফাইন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি তোদেরকে করে দেখাবো। তখনই তিনি কি করলেন, এই যে অতসীম আমিটা লিখে ফেললেন। লিখে ফেলে তিনি শুধু লিখে ফেলেই যে শান্ত ছিলেন তা না, যে লিখলাম বন্ধুদেরকে দেখালাম যে দেখ আমি লিখছি, বিষয়টা কিন্তু এমন ছিল না। তিনি লেখার পর সাথে সাথে লেখাটা এই যে বিচিত্রা পত্রিকার যিনি সম্পাদক ছিলেন সেই সম্পাদকের নিকট পাঠিয়ে দিলেন, এবং কাকতালীয়ভাবে তার এই প্রতিভার প্রকাশটা কিন্তু এখান থেকেই ঘটা শুরু হলো। সম্পাদকের তার লেখাটা পছন্দ হলো এবং কি হলো, এই যে 1935 সালে অর্থাৎ তার পৌষ সংখ্যায়, বিচিত্রা পত্রিকার পৌষ সংখ্যায় কিন্তু অতসীম আমি গল্পটাকে ছাপিয়ে দেওয়া হলো। এরপরই গল্পটা যখন জনপ্রিয় হওয়া শুরু করলো তখন মানিক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে আছে ভিতরে কিছু একটা আছে যেটাকে এক্সপ্লোর করা যায়। অর্থাৎ তার লেখালেখির প্রতি যে একটা আস্থা, বিশ্বাস, শক্তি, সেটা কিন্তু তখন থেকে কি হলো, ফুটে উঠলো। বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো মৃত্যু। তার মৃত্যু 3রা ডিসেম্বর 1956 সালে। কত, কোথায়? কলকাতায়। অর্থাৎ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এই যে দেখো তোমরা প্রচ্ছদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অতসী মামি সেই কি গল্পের বইটার নাম। হ্যাঁ, অতসী মামি মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে এতটুকু বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, আমরা পরবর্তী স্লাইডে আগাই। এবার আমরা পরবর্তী স্লাইডে তার সাহিত্যকর্ম সম্পর্কে জানবো। সাহিত্যকর্ম, মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সাহিত্যকর্মগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যতজন প্রথিতযশা অর্থাৎ বিখ্যাত লেখক আছেন যাদের সাহিত্যকর্ম থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এমনকি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নয়, তুমি এই পরবর্তী অর্থাৎ এখন থেকে তোমাদের শুরু, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে শুরু, এরপরে যত পরীক্ষা দিবা, সেটা তোমার চাকরির পরীক্ষা দাও এবং যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও, বাংলা অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে যে সকল লেখকদের তোমার হচ্ছে সাহিত্যকর্ম অর্থাৎ উপন্যাস, নাটক, ছোট গল্প এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অন্যতম একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, কারণ তার যে লেখাগুলো আছে, উপন্যাসগুলো সব টপ নচ, মানে তোমরা যদি পড়েও থাকো, এমনকি তার এই উপন্যাসগুলো নিয়ে কিন্তু অনেক মুভিও নির্মিত হয়েছে। তার মুভিগুলোও যদি তোমরা দেখে থাকো তোমরা বুঝতে পারবে যে কেন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এত আমাদের জানা প্রয়োজন। দেখো, শুরুতেই আমরা উপন্যাসে প্রথমে পাচ্ছি হচ্ছে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি। এই নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো। তোমরা যদি এই নামগুলো শুনে নাও থাকো তাও পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথা, এই নাম দুইটা তোমরা মাস্ট শুনেছো। শুনেছো কিনা ঝটপট কমেন্টে জানাও যে তোমরা এই নামগুলো সম্পর্কে পরিচিত আছো কিনা। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, শহরতলি, আরোগ্য, শহরবাসের ইতিকথা, এই নামগুলো তোমরা জানো কিনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। ওকে, কমেন্টে জানাও যে তোমরা নামগুলো সম্পর্কে অবগত আছো কিনা। আচ্ছা, ক্লাসে লেট হয়ে গেলে অসুবিধা নাই, তোমরা ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটা তো জানোই রেকর্ড থাকবে আমাদের ফেসবুক পেজে, তোমরা যে কোনো মুহূর্তে এসে ক্লাসটা আবারও শুরু থেকে দেখে নিতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, প্রমি অধিকারী বলছো যে জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, নুসরাত জাহান প্রিয়া বলছো জি ভাইয়া জানি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু নামগুলো সম্পর্কে জানি
তাহলে এবার আমরা একটু মনে রাখার টেকনিক শিখবো। এই যে এতগুলো নাম, এই নামগুলো আসলে আমরা মনে রাখবো কিভাবে, তাই না? এই যে উপন্যাসের নামগুলো আমরা মনে রাখবো কি করে, কারণ পরীক্ষায় তো মানিক বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ তার সাহিত্যকর্ম থেকেও প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি একটু টেকনিক্যালি এটা মনে রাখার চেষ্টা করি, তাহলে যেটা হবে যে ভর্তি পরীক্ষায় অন্তত এই গল্পটাও যদি মনে থাকে, তাহলেও কিন্তু আমরা মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তার সাহিত্যকর্ম অংশ থেকে, আমরা কিন্তু খুব সহজে সেটা উত্তর করতে পারবো। আসো আমরা গল্পটা পড়ি। মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক সেটা হচ্ছে জননী। জননী মানে কি তোমরা সবাই জানো, জননী মানে হচ্ছে মা, অর্থাৎ মাদার। তাহলে জননী মানে হচ্ছে মা, একজন মা তার দিবারাত্রির কাব্য শোনাতে। দিবারাত্রি মানে কি? দিবা মানে দিন, রাত্রি মানে রাত, তাহলে তার দিবারাত্রির কাব্য, এখানে কাব্য বলতে আমরা বুঝবো যে ধরো তার সারা দিনের গল্পটা। ওকে, তাহলে জননী তার দিবারাত্রির কাব্য শোনাতে পদ্মা নদীর মাঝিকে সাথে নিয়ে রওনা দিলেন। অর্থাৎ মা তার দিবারাত্রির কাব্যটাকে শোনাবে, কোনো একজনকে শোনাবে, সেটা শোনানোর জন্য তিনি পদ্মা নদীর মাঝিকেও সাথে নিয়েছেন। কারণ ওই সময় ধরো কোনো যানবাহন ছিল না, তিনি চেয়েছিলেন যে নৌকা করে হয়তো কোথাও গিয়ে তার গল্পটা শোনাবেন। তাহলে ধরো পদ্মা নদীর মাঝিকে সাথে নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে তিনি দেখলেন পুতুল নাচের ইতিকথার কিছু চিহ্ন পড়ে আছে। এটা কিন্তু চিহ্ন না, এটা চিহ্ন। হ্যাঁ, পুতুল নাচের ইতিকথার কিছু চিহ্ন পড়ে আছে। তাহলে তিনি পথিমধ্যে যাচ্ছেন, যেতে দেখছেন যে কেউ একজন হয়তো সেখানে এই যে পুতুল নাচের যে খেলাটা হয় সেই খেলাটা দেখিয়েছেন, সেটা একটা চিহ্ন ফেলে গেছেন, যে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছুক্ষণ আগে পুতুল নাচের খেলা দেখানো হয়েছে। তাহলে পুতুল নাচের ইতিকথার কিছু চিহ্ন পড়ে আছে, সেই চিহ্নটি ধরে তিনি অসুস্থ মানুষদের আরোগ্য দিয়ে, আরোগ্য মানে কি ভাইয়া? কাউকে সেবা শুশ্রূষার মাধ্যমে কি করা? সুস্থ করে তোলা। আরোগ্য দিয়ে শেষ পর্যন্ত শহরবাসের ইতিকথায় গিয়ে পৌঁছালেন। শেষ পর্যন্ত শহরবাসের ইতিকথায় গিয়ে পৌঁছালেন, অর্থাৎ তিনি শহরে চলে গেলেন, সেখানে শহর বাস করার যে ইতিকথা, সেখানকার যে স্টোরি, সেটাই গিয়ে পৌঁছালেন। মানে আমরা ধরে নিতে পারি যে আলটিমেটলি তিনি কিন্তু এই গল্পটা বলতে চেয়েছিলেন যে শহরবাসের ইতিকথায় গিয়ে পৌঁছালেন, তার গল্পের কনটেক্সটটা ছিল এটা। তাহলে এটা আমরা আরেকবার ভালো করে পড়ি। দেখো, জননী তার দিবারাত্রির কাব্য শোনাতে পদ্মা নদীর মাঝিকে সাথে নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন পুতুল নাচের ইতিকথার কিছু চিহ্ন পড়ে আছে। সেই চিহ্ন ধরে তিনি কি করলেন? চলে গেলেন। যে কি করলেন? দেখলেন যে অনেক অসুস্থ মানুষ। তখন তিনি কি করলেন যে না, আমার কিছু করা দরকার। তখন তিনি এই অসুস্থ মানুষের সেবা শুশ্রূষার মাধ্যমে আরোগ্য লাভ করতে সহযোগিতা করলেন। তারপরে কি, আরোগ্য লাভ করা যখন হয়ে গেল, শেষ পর্যন্ত তিনি শহরবাসীর ইতিকথায় গিয়ে পৌঁছালেন। এর মাধ্যমে দেখো, এই যে জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, আরোগ্য এবং শহরবাসের ইতিকথা, প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তোমরা বুঝতে পেরেছো কিনা ঝটপট কমেন্টে জানাও। ওকে, আফরোজা মিয়াজি বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট করে ফেললাম, সমস্যা নাই, তোমরা ক্লাসে যুক্ত হয়েছো, এখন থেকে এই ক্লাসটা করো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা একটু কমেন্টে জানাও। আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই। নিহার মাহমুদ বলছো যে জি ভাইয়া। সুজয় বলছো হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লাসটা, আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই বলছো বুঝতে পেরেছো। তানবিরুল ইসলাম বলছো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার সামনের দিকে আগাই। পরের স্লাইডে দেখো, এইবার আমরা তার কিছু গল্প গ্রন্থ পড়বো। এবার আমরা তার কিছু গল্প গ্রন্থ পড়বো। মানে গল্প গ্রন্থ হচ্ছে যেখানে তার অনেকগুলো ছোট গল্প এক জায়গায় সংকলিত করে যে বইটা বের করা হয়েছে, সেটার নামই হচ্ছে কি? গল্প গ্রন্থ। তাহলে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ গল্প গ্রন্থ আছে, যেগুলো আমরা নাম আমাদের জানতে হবে, এবং তার গল্প গ্রন্থগুলো থেকে কিন্তু পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে। বিশেষত এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রাগৈতিহাসিক, এই নামটা তোমরা কতবার যে পাবা তার নাই ঠিক। ওকে, দেখো তাহলে আমরা শুরুতে দেখি ছোট বকুলপুরের যাত্রী, সমুদ্রের স্বাদ, প্রাগৈতিহাসিক, সরীসৃপ এটা গুরুত্বপূর্ণ, টিকটিকি, হারানের নাচ জামা এটা গুরুত্বপূর্ণ, কুষ্ঠরোগীর বউ, হলুদ পরা এটা খুব গুরুত্বপূর্ণ, আজকাল পরশুর গল্প। তাহলে এখানে আমরা অনেকগুলো পড়লাম না, এখন এতগুলো আমরা মনে রাখবো কি করে? ছোট বকুলপুরের গল্প, হারানের নাচ জামাই, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি, আজকাল পরশুর গল্প, হলুদ পরা, সমুদ্রের স্বাদ, অনেকগুলো না, এতগুলো আমরা মনে রাখবো কিভাবে? এটাও মনে রাখার জন্য একটা টেকনিক আমরা
শিখবো, এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি, গল্পটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে তার এই যে গল্প গ্রন্থগুলো কিন্তু আমাদের মনে রাখতে খুব বেশি অসুবিধা হবে না। আসো আমরা শুরু করি। ছোট বকুলপুরের যাত্রীরা যখন সমুদ্রের স্বাদ নিতে যাচ্ছিল, তাহলে ছোট বকুলপুরের যাত্রী সমুদ্রের স্বাদ, অর্থাৎ বকুলপুর নামে একটা গ্রাম আছে, ছোট বকুলপুর বলা হচ্ছে সেটাকে, ধর গ্রামটা হয়তো ছোট বা বকুলপুর গ্রামটা ছোট, ওই জন্য বলা হচ্ছে যে ছোট বকুলপুরের যাত্রীরা। তাহলে বকুলপুরের যাত্রীরা কি করছিল, তারা সবাই মিলে ভাবলো যে আমরা একটু সমুদ্র থেকে ঘুরে আসি, সমুদ্রের স্বাদ নিয়ে আসি, অর্থাৎ সমুদ্র থেকে বেরিয়ে আসি। তখন তারা কি করলো, ছোট বকুলপুরের যাত্রীরা সমুদ্রের স্বাদ নিতে যাচ্ছিল। তখন তারা দেখলো প্রাগৈতিহাসিক কালের এক বিশাল সরীসৃপ আর দেয়ালের একটা ছোট্ট টিকটিকি মারামারি করছে। তাহলে তারা কি করলো, তারা ছোট বকুলপুরের যাত্রীরা তারা হচ্ছে কি করলো যে আমরা একটু সমুদ্রে বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার সময় তারা পথিমধ্যে রাস্তায় দেখলো যে প্রাগৈতিহাসিক যুগের, মানে কি অনেক পুরাতন কালের একটা কি বিশাল সরীসৃপ মানে কি যারা বুকে ভর দিয়ে চলে, এখানে আমরা সাপকে বলছি। তাহলে দেখো বিশাল একটা সরীসৃপ আর দেয়ালের একটা ছোট্ট টিকটিকি, মানে কই একটা বিশাল বড় সাপ সরীসৃপ আর কি আর একটা ছোট্ট টিকটিকি, তারা মারামারি করছে একে অপরের সাথে। এটা কারা দেখছে? দেখছে হচ্ছে ছোট বকুলপুরের যাত্রীরা। কোথায় যাচ্ছিল? সমুদ্রের স্বাদ নিতে যাচ্ছিল। এই দৃশ্যে ভয় পেয়ে হারানের নাচ জামাই, তার মানে ওই যে ছোট বকুলপুরের যে যাত্রীরা ছিল, সেই যাত্রীদের মধ্যে একজনের নাম হচ্ছে হারানের নাচ জামাই। আমরা অনেক সময় কাউকে কিন্তু তার নাম ধরে না ডেকে অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের ওয়াইফ, অমুকের বাচ্চা, এরকম নামে ডাকি, তাই না বলো? যেমন আমরা বলি যে রহিমের বেটা, করিমের বেটা, কিংবা আমরা বলি যে হচ্ছে ধরো কি বলবো, ধরো যে আমরা বলবো এখানে বলি যে একটা নাম বলি, ধরো যে ফয়সালের ওয়াইফ বা ফয়সালের স্ত্রী, ফয়সাল আমার ফ্রেন্ডের নাম, হ্যাঁ, তো ওকে আমরা বিয়ে দিয়ে দিলাম, তো এরকম একটা ধরো বলে না, তো তেমনই একজন হচ্ছে কি হারানের নাচ জামাই, ও তার কুষ্ঠ রোগীর বউ, মানে কি, মানে নাচ জামাই যাচ্ছে এবং তার বউটা কি কুষ্ঠ রোগ মানে বোঝো ওই যে সাদা 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 হয় না গায়ে, ধবল রোগী টাইপের, মানে কুষ্ঠ রোগটা কিন্তু খুব খুব একটা মারাত্মক, মানে ওই সময়ে এই রোগ হইলে কিন্তু মানে বাঁচা মুশকিল হয়েছিল, কুষ্ঠ রোগ খুব খারাপ একটা রোগ, হ্যাঁ। তাহলে তার কুষ্ঠ রোগীর বউয়ের গায়ে দ্রুত হলুদ পোড়া মেখে দিল, মানে কি হলুদটা পুরায় আর কুষ্ঠরোগীর বউয়ের গায়ে মেখে দিল। মানে এই দুজনের মারামারি ঘটনা দেখে তার ভয় লাগলো যে কিছু হয় নাকি, এমনিই তো কুষ্ঠরোগ, এর মধ্যে যদি এরা দুইটা মারামারি করতে যে হুট করে যদি আসে গায়ে কামড় টামড় দেয়, তাহলে তো বাবা রক্ষা নাই। তাহলে কি করতে হবে, আগে গায়ে হলুদ মাখে রাখি, মানে ধরো সে ভাবছে যে হলুদ মাখলে হয়তো তাকে আর এরা কামড়াবে না, বুঝা গেছে? তাহলে কি হলুদ পরা মেখে দিল। এই অদ্ভুত কাণ্ড নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত আজকাল পরশু গল্প রচনা করে ফেললো। দেখো মজা না? এতক্ষণ আমরা যে কনটেক্সটে আলোচনা করছিলাম, সেই কনটেক্সট নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় একটা নতুন গল্প লিখে ফেলছে। এটা কিন্তু মনে রাখার টেকনিক, হ্যাঁ, আসলে কিন্তু এই গল্পের কনটেক্সট এটা না। তাহলে দেখো এই অদ্ভুত কাণ্ড নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত আজকাল পরশুর গল্পটা লিখে ফেললেন, তৈরি করে ফেললেন। তাহলে বলো তো এইভাবে গল্পটা যদি আমরা মনে রাখি, তাহলে কি আমাদের এই গল্প গ্রন্থ মনে রাখার কোনো সমস্যা হবে? দেখো কত সিম্পল, যে কি করলো, ছোট বকুলপুরের যাত্রীরা তারা সমুদ্রের স্বাদ দিতে যাচ্ছিল। পথিমধ্যে তারা দেখলো যে প্রাগৈতিহাসিক যুগের একটা বিশাল আকারের সরীসৃপ আর দেয়ালে থাকা একটা ছোট্ট টিকটিকি একে অপরের সাথে মারামারি করছে। এ দেখে হারানের নাচ জামাই ভয় পেয়ে গেল। তার কুষ্ঠরোগীর বউকে সে দ্রুত তড়িঘড়ি করে কি করলো, গায়ে হলুদ পরা মেখে দিল। এই ঘটনাটা মানিক বন্দ্যোপাধ্যায় নিজে লক্ষ্য করলেন এবং সেটা নিয়েই তিনি রচনা করে ফেলেন আজকাল পরশুর গল্প। মজা না? এটা কি মুখস্থ করতে হয়? আমরা দেখো একবার কিন্তু না দেখি আমরা বলে ফেলতে পারতেছি। তাহলে বলো এটা কেমন লাগলো তোমাদের, এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো? তোমাদের কি মনে থাকবে না এই যে আমাদের গল্প গ্রন্থগুলো, এগুলো তোমাদের মনে থাকবে না? আচ্ছা, কমেন্টে জানাও দেখি, কমেন্টে জানাও বুঝতে পেরেছো, এটা তোমরা বুঝতে পেরেছো? কমেন্টে জানাও। ওকে, এবার দেখো, এবার আমরা গল্পের খুঁটিনাটি তথ্যটা জানবো, গল্পের কিছু খুঁটিনাটি তথ্য জানবো। এই খুঁটিনাটি তথ্যটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সাহিত্য পরিচিতি। মানে আমরা প্রত্যেক ক্লাসে যেটা পড়ি যে এই সাহিত্যের কোন ধরনের স্টাইল আছে, প্রথম লাইন কি, শেষ লাইন কি, উৎস কি, এইটা, হ্যাঁ। তাহলে আমরা খুঁটিনাটি তথ্যটা জানবো।
বাবু রায় বলছো ভাইয়া খুব ভালো লাগছে। আচ্ছা ক্লাসগুলো করো ভাইয়া, আশা করি শেষ পর্যন্ত থাকলে আরো অনেক ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। সুজয় বলছো ক্লিয়ার। আচ্ছা আভি বলছো ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি। রবিউল ইসলাম বলছো ভালো লাগছে। পল্লবী বলছে ভালো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়াই, চলো আমরা শুরু করি। হ্যাঁ একজন তো কান্না করে দিচ্ছে, বুঝছো? তুমি এরকম আর কমেন্ট করো নাই? কি বলো, কার কমেন্ট করি নাই? তোমরা শুভ ভাইয়ের কাছে আমার নামে অভিযোগ দিচ্ছ? না না, অভিযোগ দিচ্ছে না। এইখানে হচ্ছে কমেন্ট করতেছে, বলছে ভাইয়া আপনি তো আসলে আমার কমেন্টে পড়ে নাই। অনেক বড় ভাই লেখছে। আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা। যদি এই কমেন্টে দেখতো ভাগ্যিস আমি ভালো যে ভাইয়া চোখের কমেন্টে পড়ে নাই। যদি কমেন্টে চোখে পড়তো ভাইয়া কিন্তু আসলে ক্লাস নিতে পারতো না, যেভাবে ভাইয়া বলছিলা লাইন ব্রেক করতো, ঠিক আছে? আচ্ছা তোমার কমেন্ট Okay. অবশ্যই পড়বো, তুমি কমেন্ট করতে থাকো, আমাদের আরো অনেক প্রশ্ন আসবে সামনে, তুমি হ্যাঁ। কমেন্ট করো, তোমার কমেন্ট আমরা অবশ্যই পড়বো। এবং তুমি যে এত সুন্দর করে ভাইয়া ডাকছো, ভাইয়া খুশি হয়েছে। হ্যাঁ আচ্ছা Next class থেকে তোমার নামটা ভাইয়া জোরে রাখবে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে তোমার নামটা কিন্তু আমিও জোরে জোরে ডাকবো, তুমি যত টান দিয়ে বলছো তোমার নামটাও আমি সেভাবে বলে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমরা এসএস নিতে পারো আগেরটার, আর পিডিএফ তো দিয়ে দিব, তোমাদের তো টেনশনের কোনো কারণ নাই, পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিব। আসো তাহলে আমরা এবার সাহিত্য পরিচিতি পড়ি। হ্যাঁ সাহিত্য পরিচিতি পড়ি, আমরা সাহিত্য পরিচিতি পড়বো এবার। সাহিত্য পরিচিতি অংশে আমরা কি পড়বো দেখো, আমরা শুরুতেই দেখবো হচ্ছে প্রথম লাইন। এটা আমরা প্রত্যেকবারই পড়ি, এটা আমাদের জানতে হবে যে শেষ বেলার খালে এখন পুরো ভাটা, বুঝছো? জোয়ার ভাটা বুঝো না, বা পানি সব নেমে গেছে, ভাটা পড়ে গেছে। প্রথম লাইন কি? একটু ইন্টারাপ্ট করি, সবাইকে ডিস্টার্ব করি। তোমরা হচ্ছে কি অনেকেই একটু এটা দেখো, আমি বাকি একটু ডিস্টার্ব করতেছি Okay. ক্লাসে। দেখো আমাদের চমৎকার একটা ক্লাস আমি ইন্টারাপ্ট করতেছি, তোমাদের অনেকেরই একটু প্রবলেম হচ্ছে কমেন্টে, অনেকে লিখতেছিল যে এসএস নেওয়ার জন্য। এসএস নেওয়া লাগবে না, মানে স্ক্রিনশট তোমাদের নেওয়া লাগবে না, কারণ পুরো পিডিএফটাই তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যা কাজটা করো, কোনো নোটও করা লাগবে না, কারণ পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। মনোযোগ দিয়ে করলে পরে যখন স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব আমরা, তখন তুমি জাস্ট এক নজর দেখলেই হবে। এখন তুমি যদি নোট করো বা হচ্ছে এসএস নিতে চাও, তোমার মানে মাইন্ডে একটা ব্রেক আসবে, তাই না? অ্যান্ড তোমাদের ভাইয়ারা যে জিনিসটা পড়াচ্ছিলেন, যে গল্পের খুঁটানি তত্ত্বে প্রথম লাইনটা পড়াচ্ছিলেন, তাই না? এখানে পড়াচ্ছিলেন শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। তো জোয়ার ভাটা কত ঘন্টা পর পর হয় ভাইয়া? ইংরেজি পড়াই, বাংলা পড়াইতে পারি না, একটা প্রশ্ন করে চলে যাচ্ছে। সবাই একটু কমেন্টে জানাও। অ্যান্ড তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আজকে কিন্তু রাত 9টায় কিন্তু পেইড বেচে ক্লাস আছে, এবং আজকে তোমাদের দুর্দান্ত ক্লাস হবে। টপিকটা তোমরা জানো, পেইড বেসে যারা আছো, যারা ক্লাস করতেছো এখন ক্লাসটা করো। 9টা থেকে কিন্তু আবার ক্লাস আছে, হ্যাঁ ইংরেজি ক্লাস আছে। এখন বাংলা ক্লাস করতেছো, 9টা কি করবা? ইংরেজি ক্লাস করবা। শুভ ভাইয়ের কিন্তু বিখ্যাত ইংরেজি ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে। আর ভাইয়া যারা তোমরা গতকালকে পেইড ব্যাচে ক্লাস করেছো কিংবা ফ্রি ক্লাসগুলো করেছো, তোমরা জানো ভাইয়া কত দুর্দান্ত পড়ান, এবং তোমাদের কিভাবে ভোকাবুলারি পার্টটা ভাইয়া পড়াচ্ছেন সেটা তোমরা কিন্তু অনেক অনেক ভালো জানো। তোমরা কমেন্টে জানিও ভাইয়ের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আচ্ছা এরপরে দেখো শেষ লাইনে কি বলা আছে? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। তাহলে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কে? মাসি পিসি। এটা আমাদের প্রথম লাইন এবং শেষ লাইন। এরপরে ভাষারীতিটা কি? ভাষারীতিটা হচ্ছে চলিত ভাষারীতি, মানে এখানে সাধু ভাষার ছাপটা কম। মানিক বন্দ্যোপাধ্যায় যেহেতু বিংশ শতাব্দীতে লিখছেন, তো ওই সময় আমাদের চলিত ভাষায় লেখার ট্রেন্ডটা অলরেডি চালু হয়ে গেছে, তো এখানে সাধু ভাষার প্রভাবটা খুব কম। তারপরে দেখো রূপশ্রেণী। এই রূপশ্রেণী মানে হচ্ছে এটা কোন জাতীয় রচনা, কোন ধরনের রচনা? এটা কি উপন্যাস, এটা কি প্রবন্ধ, এটা কি নাটক, নাকি এটা অন্য কিছু? এটা হচ্ছে একটা ছোট গল্প। এইটা মাসি পিসি একটা ছোট গল্প। উৎস প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসে। তোমরা যারা বোর্ড পরীক্ষা দিয়েছো তোমরাও হয়তো এটা অনেক জায়গায় ফেস করেছো, এমনকি তোমরা কলেজে পরীক্ষা দাও, কিংবা তোমরা মডেল টেস্ট যারা সলভ করেছো এইচএসসি তে, তারাও কিন্তু এই প্রশ্নটা কোথাও না কোথাও পেয়েছো, যে কোথায় প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দে চৈত্র সংখ্যা, যেটা কি মার্চ এপ্রিল 1946, হ্যাঁ প্রথম প্রকাশিত হয়। সংকলিত হয় কবে? সংকলিত হয় হচ্ছে পরিস্থিতি নামক তার একটা কি আমরা পড়েছি না গল্পগ্রন্থ, সেখানে কি করে, এইটা 1946 সালের অক্টোবরে
ছেচল্লিশ সালের অক্টোবরে সেটা সংকলিত হয়, সংকলিত মানে পরে সেটাকে যুক্ত করে দেওয়া হয়। তারপরে দেখো বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে, মানে ঐতিহ্য পাবলিকেশনের প্রকাশ করা যে মানিক রচনাবলীর একটা বই আছে, যেটা 5টা, যেটা হচ্ছে পঞ্চম নাম্বার খণ্ড থেকে কিন্তু এই যে এটা নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, মাসি পিসি গল্পটা নেওয়া হয়েছে। বুঝা গেছে? এই উৎস অংশটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এই অংশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো থেকে প্রশ্ন করা যায়, এমসিকিউ প্রশ্ন করা যায়, এবং বিগত সালে কিন্তু এই সকল জায়গা থেকে অনেক প্রশ্ন আসছে। তাহলে আমাদের এই অংশটা কিন্তু জানতে হবে, হ্যাঁ। এরপরে দেখো পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে এটার যেই মূল বাণী বা উপজীব্য বিষয়, অর্থাৎ আমরা যেটাকে বলি যে কোর মিনিং, অন্তর্নিহিত অর্থ, হ্যাঁ, সেটা বলা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। এখানে আমরা দেখেছি যে একটা সমাজে পুরুষরা কিভাবে ডমিনেট করে, এটা আমরা কৈলাসের মধ্যে দেখছি, এটা আমরা যোগুর মধ্যে দেখছি, এটা আমরা হচ্ছে ওই যে তোমার দারোগার মধ্যে দেখছি, তাই না? তারপরে ওইখানে যে খল চরিত্রগুলো ছিল সেগুলোর মধ্যে দেখছি। আর নারীর সংগ্রামটা আমরা কই দেখছি? নারীর সংগ্রামটা আমরা দেখছি হচ্ছে মাসি পিসির মধ্যে, এমনকি আমরা কার মধ্যে, আল্লাদির মধ্যেও কিন্তু কি দেখেছি, নারীর সংগ্রামটা দেখছি। এই যে স্বামীর কাছ থেকে মার খেয়ে যে মাসি পিসির কাছে আসলো, এটাও তো এক ধরনের সংগ্রাম, তাই না? মানে এত অল্প বয়সে এত নির্যাতন সহ্য করছে এবং এখনো দাঁত কামড়ে সহ্য করে যাচ্ছে, তাহলে অবশ্যই তার এটা সংগ্রামের বিষয়। কিন্তু সবচেয়ে বেশি সংগ্রাম করেছে কে? সবচেয়ে বেশি সংগ্রাম করেছে হচ্ছে এখানে মাসি পিসি। মাসি পিসিটা কি করছে? সবচেয়ে বেশি সংগ্রাম করছে। কেন সংগ্রাম করছে? কারণ এই যে যখন আল্লাহ দিয়ে সে মাসি পিসির ঘাড়ে পড়লো, তার দায়িত্বটা যখন তার ঘাড়ে পড়লো, তখন তারা কিন্তু মিলেমিশে এক হয়ে গেল এবং এই যে পুরুষতান্ত্রিক সমাজের জটিলতাকে কাটিয়ে নৌকা সালতি চালিয়ে শহরে গিয়ে তার যে সারাদিনের জমানো যেই ফসল কিংবা এই যে ওর বাড়ি থেকে ফল ফলাদি, তরি তরকারি, শাকসবজি, এগুলো কালেক্ট করে নিয়ে যে শহরে গিয়ে বিক্রি করা, আবার সন্ধ্যায় ফিরে আসা, এসে আবার রান্না করা, আল্লাদিকে খাওয়ানো, অনেক স্ট্রাগল না? এই স্ট্রাগলটা করছে কে? মাসি পিসি। সুতরাং অবশ্যই তারা একটি কি সংগ্রামী চরিত্র, অর্থাৎ পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে একজন সংগ্রামী নারী। এই সংগ্রামী নারীর যেই জীবনযাত্রা কেমন হয় সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি কোথায়? এই মাসি পিসি গল্পের মধ্যে। এবার দেখো কিছু খুঁটিনাটি তথ্য আছে, এটা তোমরা দেখবে, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, সেই পিডিএফ এর ক্ষেত্রে তোমরা এগুলো পড়ে নিবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু সময় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, যেমন যানবাহন কি? সালতির কথা বলা হয়েছে, এটা কি? ছোট একটা নৌকা, কাঠ দিয়ে তৈরি হয়। তারপরে দেখো রঙের কথা বলা আছে, সাদা রং, লাল রং। গাছ কি? কাঁঠাল। তারপরে পাখি কি? শকুন। শকুন, এই পাখিটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে একটা তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য তো বটেই। তো এইটা তোমরা দেখে নিবে। রোগের নাম বলা আছে কি? কলেরা। এই কলেরা রোগে কে মারা গেছিল বলো তো? এই কলেরা রোগেই কিন্তু আল্লাদি পরিবারের লোকজন মারা গেছিল। তারপরে এই যে দেখো স্থানের কথা একটা বলা আছে, কাছারি বাড়িতে কর্তাবাবু যেতে বলেছিল না, কর্তাবাবু ডেকে পাঠাইছিল, এই যে। তাহলে দেখো গোকুলের সাথে গোকুলের পেয়াদা দিয়ে পাঠাইছিল, বলছিল ওদেরকে ধরে নিয়ে আয়, ধরে কাছারি বাড়িতে নিয়ে আয়। কেন নিয়ে আসবে? যাতে আল্লাদিকে ভোগ করতে পারে। ওকে, তাহলে এইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমরা স্লাইডে পেয়ে যাবে। এবার দ্বন্দ্ব দূরীকরণ। দ্বন্দ্ব দূরীকরণ অংশটা কি? এইখানে আমাদের মধ্যে অনেক কনফিউশন লাগে যে কোনটা মাসির উক্তি, কোনটা পিসির উক্তি। তোমরা যাতে মনে রাখতে পারো সহজে, এই জন্য কিন্তু আমি এই স্লাইডে কি করেছি, তোমাদের জন্য আলাদা আলাদা করে দিয়েছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। এখানে শুধু একটা একটা অংশ আছে যেটা মাসি পিসির সম্মিলিত একটা উক্তি, সেটা হচ্ছে কি? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এটা কিন্তু গল্পে বলা আছে, এখানে মাসি পিসি নিজে বলে নাই যে আমরা তৈয়ার আছি, এরকম না, কিন্তু এইটা গুরুত্বপূর্ণ, লাস্ট লাইনের ক্ষেত্রে আমরা পড়েছি। আর এইখানে দেখো ফের আসুক, আদরে রাখবো যতদিন, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, এগুলাকে আর সব মাসির উক্তি। কেন দেখো মাসির উক্তি কেন বলছি? কারণ মাসি কোথা থেকে আসছে বলো তো? মাসি মানে কি? খালা না? মা থেকে আসছে। তাহলে মা কি হয়? মায়েরা সবসময় কোমল হৃদয় হয় না, সফট কর্নার হয় না? তো ওই জন্য দেখো, এই জন্য কি বলতেছে সফট কর্নার, এই জন্য সে বলতেছে যে আসুক, আদরে রাখবো যতদিন। মানে বাবা হলে কি করতো, যে এমন জামাই দরকার নাই, বের করে দাও, এরকম টাইপের। কিন্তু মা তো এটা সফট কর্নার আছে না, এই জন্য দেখো বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, মানে এখানে নরম, অর্থাৎ যে উক্তিগুলোর মধ্যে একটু সফটনেস আছে, একটু মানে নারী সুলভ আচরণ আছে, সেগুলো কিন্তু অধিকাংশই মাসির উক্তি হবে, হ্যাঁ। যেমন দেখো সজাগ রইতে হবে রাতটা, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির, মানে বোল্ডনেস একটু কম। এখানে আপ্যায়নের একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি, এলে না হয় খাতির করবো, করবো না কেন? তাহলে এগুলো কি? এগুলো সবচেয়ে মাসির উক্তি। পিসির উক্তি কি?
তুইও যাবি স্বামীর ঘর করবি, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, তোর পিছে ছিল যোগুর মতো। যোগু, বর্গীয় জ, হ্যাঁ। এত রাতে মেয়ে মানুষকে কাছারি বাড়ি ডাকতে কত্তা লজ্জা করে না কানাই? দেখো, হাত ধুয়ে আসি এক দণ্ড লাগবে না, কাটারির কোপে কাটি দুই একটা। এখন তুমি আমাকে বলো, কাটারি কার হাতে থাকে? কৃষকের হাতে কিছু কাটারি দিয়ে কাটে না। তাহলে বটি কার হাতে থাকে? বটি থাকে কিন্তু মেয়েদের হাতে। তার মানে বটির কোপ দেওয়ার কথাটা যখন আসবে তখন সেটা কিন্তু মাসির উক্তি। কারণ আমরা জানি গৃহস্থালির কাজগুলোরা সচরাচর মেয়েরা করে, তো মেয়েদেরা বটির সাথে অভ্যস্ত, কিন্তু কাটারির সাথে অভ্যস্ত কারা? পুরুষরা। তার মানে এটা কি একটা পুরুষতান্ত্রিক ব্যাপার আছে? তার মানে কি ওই যে পুরুষ পিসি, পুরুষের সাথে সম্পর্ক কার? পিসি, কারণ বাপের বোন না, বাপের বোনকে আমরা কি বলি? পিসি। মানে যেটা আমাদের অঞ্চলে যে ডাক, যেটাকে আমরা বলে হচ্ছে ফুপু। মানে ফুপু মানে কি জানো তো তোমরা? বাবার বোন। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, কাটারিটা যদি বলা হয় তাহলে এটা পিসি, আর যদি বটি বলা হয় তখন সেই উক্তিটাকে যখন আমরা আসবে তখন আমরা কি বলবো? মাসি। বিষয়টা ক্লিয়ার না তোমাদের কাছে যে বটি আর কাটারি এই দুইটার নিয়ে যাতে আর তোমাদের কখনো কনফিউশন না লাগে? এটা তোমরা মনে রাখতে পারো শর্টকাটে, যে মায়ের সাথে কাটাকুটি খ্যাচ 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 খ্যাচ, মানে রান্না বান্না এইসব ব্যাপারটা মায়ের সাথে বেশি যায়, এই জন্য এটা কি মাসি। আর কাটারি দিয়ে এই যে কাটাকাটি করে, ধরো খড় কাটে, ধান কাটে, অনেক কিছু কাটাকাটি কাজ করে না, এই কাজটা কে করে? সচরাচর বাবারা করে বাড়িতে, তার মানে বাবার বোন পিসি। তাহলে এটা হবে কি? পিসির। ওকে। তারপর আয়না, বজ্জাত, হারামজাদা, এগিয়ে আয়না, এগুলা কি সব পিসির উক্তি। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে ঝটপট জানাও তো। আচ্ছা, বুড়ো রহমানের যে মেয়েটা ছিল, তার তো আসলে বয়স অনেক কম ছিল, বুঝছো? সে অবশ্যই সংগ্রাম করছে, কিন্তু সে তো টিকতে পারেনি। কারণ সে অত্যাচারটা সহ্য করতে না পারে, এত অল্প বয়স্ক একটা মেয়ে মানে সহ্য করতে না পারে, শেষ পর্যন্ত তো মারাই চলে গেছে। আমরা বলতে পারি এখানে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতনের শিকার হচ্ছে বুড়ো রহমানের মেয়েটা। ওকে, জি ভাইয়া, ক্লিয়ার? কাটারি কি? কাটারি হচ্ছে কাটবার যন্ত্র, কাটবার অস্ত্র, মানে যেটাতে কাটে। ওকে, জি ভাইয়া, মনে থাকবে। রাবেয়া আক্তার মমো, বর্ষা বলছো বুঝছি, মোহনা বিশ্বাস বলছো ক্লিয়ার। আচ্ছা, পল্লবী ভাদুরী বলছো জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সঞ্জিতা বলছো ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা তাহলে পরবর্তীতে যাই, সামনের দিকে আগাই। দেখো, এখানে আরেকটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, এইখানে আরেকটা গ্যাঞ্জাম আছে। এই যে দেখো, দুইটা সেম সেম না? যে বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল হচ্ছে কৈলাস, কিন্তু একা বাহকের মাথায় খড় চাপিয়ে যাচ্ছিল কে? এইটা কিন্তু বুড়ো রহমান। কেন জানো? শুরুর দিকে আমরা দেখি যে বাহকের মাথায় একা খড় চাপাচ্ছে, বুড়ো রহমান এগিয়ে দিচ্ছে, আর বাহকের মাথায় খড়গুলো চাপায় দিচ্ছে কে? কৈলাস। কিন্তু যখনই দেখলো ওই যে দূর থেকে চলে আসতেছে কে? মাসি পিসি আসতেছে, তখন তো কৈলাস তো ওই বাহকের মাথায় খড় চাপানোর কাজটা নিছিলই মূলত যাতে মাসি পিসি আসলে দেখা হয়ে যায় আর তাদেরকে কি বলতে পারে? যোগুর কথাটা পৌঁছে দিতে পারে। তো যখনই মাসি পিসি চলে আসলো তখন তো কৈলাসের ধান্দা অন্য। সে কি আর তখন খড় চাপাচ্ছিল? চাপাচ্ছিল না, তখন সে তো মাসি পিসির সাথে গল্প করছিল, ওই যে কথার ফাঁদের মধ্যে ফেলে তাকে যে যাতে আলাদিকে পাঠায় এগুলো কনভিন্স করতেছিল। তখন কিন্তু একাই বাহকের মাথায় খড় চাপিয়ে যাচ্ছিল কে? বুড়ো রহমান। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয় যে বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কে? প্রশ্নবোধক চিহ্ন। এটার উত্তর হবে কৈলাস। কিন্তু যখন বলা হবে একা বাহকের মাথায় খড় চাপিয়ে যায় কে, তখন কিন্তু হবে বুড়ো রহমান। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লাগতে পারে তোমাদের, কনফিউশন। আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? এই কনফিউশনটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। ও, আফরোজা মিয়াজি, ও ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না? এই তো তোমার কমেন্ট পড়ছি, তো আমি তো তোমার কমেন্ট প্রত্যেক ক্লাসেই পড়ি ভাইয়া। আচ্ছা, আনিক রয় বলছো বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা যদি বুঝতে পারো আমরা এবার সামনের দিকে আগাই। হ্যাঁ, দেখো, এই যে এখানে এগুলো আবার দেওয়া আছে যে ফল কি, রোগ কি, বাহন কি, আর পশু কি, গরু। ওকে, এবার দেখো বিষয়বস্তু কি? পিতৃহীন আল্লাদিকে বিরূপ পরিস্থিতি থেকে রক্ষায় দুই বিধবা দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ। মানে কি? মানে এই যে আল্লাদিকে, বিষয়বস্তুটা কি? এই পুরা গল্পের বিষয়বস্তু হচ্ছে যে আল্লাদি একটা অসহায় নারী, তাকে
তার যখন স্বামী তাড়িয়ে দিল, তখন এই বিধবা দুইটা নারী মাসি এবং পিসির ঘাড়ে এসে পড়লো। তাকে রক্ষা করার জন্য এই যে মাসি পিসি কি করছে, দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ পরিচালিত করেছে। কারণ তারা তো চাইলেই আর আল্লাহকে বের করে দিতে পারে না, তাই না? তার একটা মানবিকতা আছে না, দায়িত্ব আছে না, এইটাকে সাথে নিয়ে, এইটা দায়িত্ব এবং মানবিক যে বিষয়, এটাকে নিজে পুঁজি করে যে জীবন সংগ্রাম, জীবন যুদ্ধ, সেটাই হচ্ছে আমাদের মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু। ওকে, অন্তর্নিহিত অর্থ কি? পুরুষ শাসিত সমাজে নারী জীবনের অস্তিত্ব সংকট ও শোষণের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব। এটা আমরা অলরেডি একবার পড়েছি যে পুরুষ শাসিত সমাজে নারীদের যে একটা অস্তিত্ব সংকট, অর্থাৎ এখানে নারীদের টিকে থাকা যে কতটা কঠিন, কতটা মুশকিল এবং কতটা বিপজ্জনক, সেটাই কিন্তু এই আমরা দেখতে পাইছি এখানে, যে রাত বিরেতে এসে ডাকতেছে যে কাছের বাড়ি যাইতে হবে। এটা কি কোনো ভালো কথা? বলো, এটা ভালো কথা না। তাহলে এই যে অস্তিত্ব সংকট এবং শোষণ, এই যে দেখছি যে বাজারে তোলা নিয়ে, চাঁদা তোলা নিয়ে কত কাহিনী করছে না মাসি পিসির সাথে, যে এই সারাদিন ঝামেলা করে সরকার বাবুর সাথে গ্যাঞ্জাম। তো এগুলা কি করছে? এগুলা হচ্ছে আমাদের অন্তর্নিহিত অর্থ, যে পুরুষ শাসিত সমাজে নারী জীবনের অস্তিত্ব সংকট ও শোষণের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব। পরের স্লাইড। গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত কিছু তথ্য এখানে আমরা স্লাইড দিয়ে দিব, তোমরা স্লাইড থেকে এই ইনফরমেশনগুলো পড়বে। এগুলো পড়লে তোমাদের এমসিকিউ এর জন্য, এবং যদি তোমাদের এখান থেকে রিটেন কোশ্চেন আসে, তাহলে রিটেনের যে অল্প ছোট ছোট ইনফরমেশনগুলো লাগে সেটা তোমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে পুরোটা দিয়ে দেওয়া আছে, আমি তোমাদের একটা দুটো দেখাই। সেটা হচ্ছে, দেখো যে মাসে বেশি গল্পে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে হচ্ছে নারীর অত্যাচার ও লাঞ্ছনা চিত্র। লাঞ্ছনা মানে কি? লাঞ্ছনা মানে হচ্ছে অপদস্থ করা, বেইজ্জতি করা, মানে পেইন দেওয়া যেটাকে বলে, মানে প্যারার, অযথা কারণে হেনস্থা করা, এরকম। তাহলে দেখো, নারীর অত্যাচার এবং লাঞ্ছনা চিত্র, তৎকালীন সমাজ বাস্তবতা এবং প্রান্তিক জীবনের অসহায়ত্ব। তাহলে দেখো তিনটা জিনিস ফুটে উঠছে না কত? দেখো এই তিনটার মাধ্যমেই কিন্তু পুরা গল্পের সামারিটা এখানে চলে আসছে, যে মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছে নারীর অত্যাচার কিংবা লাঞ্ছনা চিত্র, তৎকালীন সমাজ বাস্তবতা আর প্রান্তিক জীবনের অসহায়ত্ব। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা। এরপরে দেখো, বৈচিত্র্যময় দিক কি? মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিক কি মানে কি? মানে যেটার মধ্যে একটু বৈচিত্র্য আছে, বিচিত্রতা আছে, এরকম কয়টা দিক আছে দেখো তো। একটা হচ্ছে যে দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, আরেকটা কি? জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম। আমরা দেখেছি না যে মাসি পিসি কত স্ট্রাগল করে জীবন পরিচালনা করতেছে। নারী হয়েও নৌকা চালানো, সবজির ব্যবসা পরিচালনা, এটাও কিন্তু একটা বিচিত্রময় দিক, তাই না? কারণ একটা নারী নৌকা চালাবে, এটা তো ওই সমাজে বিশ্বাসই করা যায় না, কিন্তু তারপরে কিন্তু মাসি পিসিকে করতে হয়েছিল। তাহলে এটাও একটা গল্পের কি? বৈচিত্র্যময় দিক। বুঝতে পেরেছো? ওকে ফাইন। তারপরে দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, যেমন আটি বাঁধা খড় বোঝাইছিল কয়টাতে? এই যে দুইটা বড় বড় শালতিতে। ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের লাগবে পরীক্ষার জন্য। ওকে, তারপরে দেখো, মাসি পিসি গল্পে শকুন কিসের প্রতীক? এইটা যে এমসিকিউ তোমরা কতবার পাবা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে, এটা কিন্তু পাবা প্রিভিয়াস ইয়ারের, যখন তোমরা কোশ্চেন ব্যাংক থেকে সলভ করবা বা আমরা যখন ক্লাসে পড়াবো তখন এটা পাবা, যে শকুনটা কিন্তু মনন্তরের প্রতীক। মনন্তর মানে বুঝো, যে দুর্ভিক্ষ যে বিষয়টা, ওইটা। ওকে, এই যে খালের উপর পুলটি কিসের তৈরি? কংক্রিটের। এটা এমসিকিউ পাবা। তারপরে 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষের কথা বলা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য। ওকে, গরুটা নেই, গামলাটা আছে। এখানে একটা বলা আছে যে আল্লাদির বাপের আমলের কি আছে? গামলাটা আছে। মানে একটা গামলা মানে বুঝো যে বড় চারি, যেগুলোতে আর কি কি করায়, গরুকে পানি টানি খাওয়ায়। তোমাদের যদি কারো প্রান্তিক পর্যায়ে গ্রামে বাড়ি থাকে, তোমরা অনেকেই গরুকে পানি খাওয়ানো দেখছো। ওই চারিটা আছে না, এখানে পানি খাওয়ায়, গামলা, বড় গামলা, সেই গামলাটা আছে, কিন্তু গরুটা আর নাই, সব তো গেছে। বুঝা গেছে? ওকে, মাসি পিসির গল্পের শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাই এই গল্পে? আমাদের একটা মোরাল যে জিনিসটা, শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাই? দেখতে পাই হচ্ছে মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ। লাস্ট মোমেন্টে আমরা কি দেখি? মাসি পিসি কিন্তু চাইলেই কানাইয়ের সাথে, ওই যে যখন পেয়াদারা ওরা সবাই নিয়ে আসলো, চাইলে কিন্তু চলে যেতে পারতো কাছারি বাড়িতে, কিন্তু যায় না। কারণ তারা বুঝতে পারছিল এর পেছনে একটা শয়তানি আছে, যেই যাবো অমনি ওরা আল্লাহ দিকে কবজা করে নেবে। তখন সে কিন্তু বুদ্ধিদীপ্ত ভাবে চিল্লাচিল্লি শুরু করে দিল, আশপাশের বাড়ির সবাইকে ডাকলো, জনার্দন, বিপিন তাজ, বংশী যা আছে সবাইকে ডাকাডাকি শুরু করলো। তাহলে এটা একটা নারী হিসেবে বুদ্ধিমত্তার পরিচয় দিস না? হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে যে মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, এটা তো তোমরা জানো, এটা তো তোমরা বাগধারাতেও পড়বে, প্রবাদ প্রবচনে এগুলো তো পড়বেই। উড়ে এসে জুড়ে বসা মানে হচ্ছে অনধিকার চর্চা, মানে যেখানে তার এখতিয়ার নাই সেখানে চলে আসা। যেমন এটা একটা কে বলছে? এটা কিন্তু বলছে হচ্ছে পিসি মাসিকে বলছে। কারণ সচরাচর পিসি মানে কি? বাবার বোন, তাহলে সে তো তার বাবার বাড়িতে থাকবে। কিন্তু মাসি হচ্ছে মায়ের বোন, তাহলে সে তার শ্বশুর বাড়িতে থাকবে, তার বাবার বাড়িতে থাকবে, সেখানে না থাকে সে উল্টা পিসির বাড়িতে চলে আসছে। তো এই জন্য বলতেছে উড়ে এসে জুড়ে বসছে, মানে কি? অনধিকার চর্চা করতে আসছে। বোঝা গেছে? ওকে,
এবার দেখো চরিত্র পরিচিতি। এবার আমরা একটু চরিত্র পরিচিতিতে সংক্ষিপ্ত দেখব। এখানে যতগুলা চরিত্র আছে আমাদের প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য দেওয়া আছে সংক্ষেপে, এগুলার আবার এক একটার বিস্তারিত আমরা পড়বো, যে বিস্তারিত পড়লে সেখানে আমরা অনেক ইনফরমেশন পাবো। আপাতত সংক্ষেপে দেখো, এটা এই পেজটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাতে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এই পেজটা পড়লে পুরা গল্পের একটা সামারি আইডিয়া পেয়ে যাবা যে কোন চরিত্রটা কেমন ছিল। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। যেমন আহ্লাদী চরিত্র কি? গল্পের প্রধান নারী চরিত্র, স্বামীর যোগু কর্তৃক নির্মমভাবে নির্যাতিতা ও নিপীড়িতা। মানে কি, স্বামী যোগু কর্তৃক চরমভাবে সে নির্যাতনের শিকার হয়েছে এবং নিপীড়নের শিকার হয়েছে। এরপরে যোগু কি? যোগু হচ্ছে আহ্লাদীর স্বামী, অত্যাচারী, মদ্যপ এবং লোভী চরিত্র। সারাদিন মদ খেয়ে পড়ে থাকতো, আর এই বাড়িতে এসে টাকা চাইতো, টাকা দিতে না পারলে ধূপধাপ আহ্লাদীকে পিটাইতো। বুঝা গেছে? বুড়ো রহমানের মেয়ে স্বামীর বাড়িতে অত্যাচারে মারা যায়। এখানে বুড়ো রহমান সম্পর্কে আমরা এই একটা ইনফরমেশনই পাই, আসলে গুরুত্বপূর্ণ। কৈলাসকে যোগুর বন্ধু, সুবিধাবাদী, স্বার্থপর। এভাবে বাকি চরিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে আরেকটা চরিত্র আমরা দেখাতে পারি যে দারোগা বাবু। দেখুন, ক্ষমতাশালী, অত্যাচারী এবং নিপীড়নকারী। ওই যে সবসময় অন্যের উপরে একটা নিপীড়ন করে। তারপরে যে গ্রামের গুন্ডা শ্রেণীরা, কিছু গুন্ডা, যে সাধু, বৈদ্য, ওসমান, এরা। তারপরে লাস্টে গ্রামবাসীর একটা চরিত্র আমরা পাই না, ওই যে যখন মাসি পিসি গলা ছেড়ে হাঁকতে শুরু করে, ডাকতে শুরু করে, যে বাবা ঠাকুরন, ঘোষমশাই, জনার্দন, কানুরমা, বিপিন, বংশী। এগুলো হচ্ছে কি? গ্রামবাসী, অর্থাৎ মাসি পিসির প্রতিবেশী তারা। ওকে, তাহলে এই চরিত্রগুলো তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। কানাই চৌকিদারটা গুরুত্বপূর্ণ কারণ তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় আদেশ পালনে সহায়ক চরিত্র। মানে সেলা, সেলা মানে বোঝো, সাগরেদ, মানে সবসময় তোষামত করে। ওই যে ওরে যা বলে সেটাই মনে করো যে কি করে, সে পালন করে। যেমন গোকুলটা দেখো, গোকুলটা হচ্ছে এটার মূল খলনায়ক, ক্ষমতাশালী এবং পরসম্পদ হরণকারী। মাসি পিসির যেই মানে ওর বাবার, অর্থাৎ আলাদি বাবার যে সম্পদগুলো ছিল, এগুলো তো অর্ধেকই গ্রাস করছে কে? গোকুল। তো এটা একটা খলনায়ক চরিত্র, অর্থাৎ সে পরের সম্পদ হরণ করে, অত্যাচারী এবং নিপীড়নকারী। তার কিন্তু আলাদির দিকে বদনজর আছে। এই হচ্ছে আমাদের পুরা ইনফরমেশন। এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা দেখো, এবার আমরা প্রত্যেকটা চরিত্রের বিশ্লেষণ করবো। তার আগে বলো এতক্ষণ যা পড়লাম সেটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমরা ক্লাসের মধ্যে দুষ্টামি করো না। আচ্ছা, চারালিপ টান দেওয়া লাগবে না। আর আমি তোমাদের কমেন্ট পড়ছি, বুঝছো? আমি কমেন্ট দেখছি, তোমরা কমেন্ট না করে একটু ক্লাসটা দেখো। এবার দেখো, হ্যাঁ, এই যে শালতি শালতি একজন বলে দিছো যে শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা, এটা আমরা সামনে পাবো। হ্যাঁ, শব্দার্থ পড়বো তো, তখন আমরা পাবো, চিন্তা নাই। এ এই অ্যাডমিশনের সময় এসব প্রেম প্রীতি রিলেশন ভালোবাসা মানে জান কলিজা যা আছে এগুলো একটু সাইডে রাখতে হবে। হ্যাঁ, এগুলোকে নিয়ে আসলে আগানো মুশকিল। মানে আন্ডারস্ট্যান্ডিংটা যতই ঠিকঠাক হ্যাম্পার করে, কারণ দিনে একটা সার্টেন টাইমে কথা বলতে ইচ্ছা করে, মন আকুপাকু করে, এগুলো আসলে খারাপ জিনিস। এগুলো করলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, একবার যখন ছেঁকা খাবা দেখবা যে পাখি আর নাই, পাখি অন্যের খাঁচায় বন্দি হয়ে গেছে। সুতরাং এই ধরনের টেন্ডেন্সি বাদ দিতে হবে একটু। হ্যাঁ, এই অ্যাডমিশনে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ে আসো, চোখ খুলে যাবে, দুনিয়া উন্মুক্ত হয়ে যাবে, জগৎ উন্মুক্ত হয়ে যাবে। তখন দেখবা যে এতদিন কি করছি, মানে প্রেম ছাড়াও আসলে অনেক কিছু করার আছে ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, দেখবা তোমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, চিন্তা ভাবনা, লাইফস্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো একটু প্রেম প্রীতির আলাপ বাদ দাও, আমরা হচ্ছে এখন একটু কি করব, পড়াশোনা করব। হ্যাঁ, ভাইয়া কিন্তু প্রেমের বিরোধী না রে, বাইরের ভুল বুঝো না ভাই। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা একটু আহ্লাদির চরিত্রটা দেখবো। আহ্লাদির চরিত্রটা এখানে ভুল করে বিলাসী চরিত্র দেওয়া হয়েছে। দেখুন আহ্লাদি, হ্যাঁ, আহ্লাদি আহ্লাদি দেখো যে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমরা পিডিএফটা যখন পাবা সেখানেও দেখতে পাবা যে গল্পের অন্যতম চরিত্র হচ্ছে আহ্লাদি। সে পিতৃমাতৃহীন, মানে কি বাপ মা নাই, 4 মাসের অন্তঃসত্ত্বা। তার মানে প্রেগনেন্সির কয় মাস? 4 মাস।
তারপরে দেখো যে তাকে রক্ষা করছে কে, মাসি পিসি রক্ষা করতেছে, এবং তার পিছনে লালসায় উন্মত্ত ছিল হচ্ছে যোদ্ধারা। যোদ্ধারা মানে যে ভূস্বামীরা, মানে টাকা পয়সা আলাপা, মানে যারা আছে একটু সমাজে টাকা পয়সা, একটু ভালো অবস্থান, একটু ক্ষমতা, এরকম মানুষরা কিন্তু আসলে ম্যাক্সিমামই কি হয়, লোলুপ দৃষ্টিতে নারীদের দিকে তাকায় থাকে, ভোগ করার একটা চিন্তা ভাবনা করে। এই যে দারোগা, গুন্ডা, বদমাশ, এরা সবাই কি করে, আল্লাহ দিকে সবসময় ডিস্টার্ব করে। ওকে, আর কি আছে যে তার একটু শারীরিক গঠনের বর্ণনা দেওয়া হয়েছে যে আটসাট, থমথমে গড়ন, গোলগাল মুখ। তার মানে আল্লাদির মুখটা একটু গোলগাল ছিল, আমার মতো অনেকটা, বুঝছো, গোলগাল মুখ ছিল আল্লাদির। আল্লাদি বসেছিল শালতির ভেতরে। এখানে ইনফরমেশন গুলো তোমরা অবশ্যই স্লাইড থেকে পড়ে নিবা। আর কিছু গুরুত্বপূর্ণ জায়গা বলি, যেমন কলকে পড়া ছেঁকা দিছিল। কলকে পড়া মানে বোঝো, ওই যে তামাক খায় না, চুরুট টাঙা এরকম টানে, এরকম করে হুক্কা টানে, ওইটার যে উপরে ইয়ে থাকে, গরম কয়লা, কয়লা থাকে, ওই কয়লা হচ্ছে কলকে পড়া, ওইটা দিয়ে ছেঁকা দিছিল। ওইটা দিয়ে ছেঁকা দিলে যে কেমন লাগে, এত বাজে অবস্থা, আল্লাহ। যাই হোক, এখন আর যদিও এটা পাওয়া যায় না। তো এই কলকে পড়া ছেঁকা খুঁটির সঙ্গে দড়ি বাঁধা, মানে ওই যে তাকে মেরে খুঁটির সাথে এভাবে বেঁধে রাখতো সারাদিন। তাই এটা কত বড় একটা নির্যাতন, তাই না বলো? তারপরে এরপরে যে একটা অস্ফুট আর্তনাদের মতো একটা শব্দ করে আল্লাদি। আল্লাদির পরিবারে ছিল হচ্ছে 4 জন সদস্য। আল্লাদি, তার মা বাবা আর তার ভাই ছিল। সবাই কিসে মারা গেছে? কলেরায় মারা গেছে। ওকে ওকে, এইখানে তোমরা বাকিটা দেখতে পাচ্ছ। তারপরে আল্লাদির কাছে মায়ের চেয়েও বাড়া মাসি পিসি, মানে কি বেশি বেশি, মানে মায়ের চেয়েও আপন, কারণ মা তো তাকে রেখে আগেই মারা গেছে। এই সিচুয়েশনটা, মেয়েদের প্রেগনেন্সির টাইমটা, এই যে স্বামীর বাড়ি থেকে অত্যাচারিত হলে বাবার বাসায় এসে আশ্রয় নেওয়া, এই সময় একটা মেয়ের সবচেয়ে বড় মানসিক আশ্রয় কিন্তু তার মা। কিন্তু আল্লাদি কি তার মাকে পাইছে? পায় নাই, কারণ তার মা তো আগেই মারা গেছে। এই জন্য তার যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে সবচেয়ে বেশি মেন্টাল সাপোর্টটা পাইছে কিন্তু সে মাসি এবং পিসির কাছ থেকে। এই কারণে বলতেছে যে আল্লাদির কাছে মায়ের বাড়া হচ্ছে মাসি পিসি। বুঝা গেছে? এটা কিন্তু তোমাদের রিটেনে আসার মতো একটা প্রশ্ন, যে মায়ের আল্লাদির কাছে মায়ের চেয়ে বাড়া কি মাসি পিসি, উক্তিটি ব্যাখ্যা করো। হ্যাঁ, ওকে। এটা আরো কিছু আছে, যে মায়ের বাড়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কিন্তু এখানে বলে দেওয়া আছে ব্যাখ্যা করে, তো এটা আমরা দেখছি না। এরপরে দেখো মাসি পিসির চরিত্র, এবার আমরা দেখবো মাসি পিসির চরিত্রটা কেমন ছিল। এই যে দেখো, এই যে মাঝখানে আল্লাদি বসে আছে, এই যে মাসি আর এই যে পিসি দুজন মিলে নৌকা চালাচ্ছে। দেখো, বোঝা গেছে না? এরকম একটা সুন্দর একটা ছবি। এটা হচ্ছে তারা দুজনেই বিধবা এবং নিঃস্ব। মাসিরও স্বামী নাই, পিসিরও স্বামী নাই, তারা দুজনেই বিধবা এবং নিঃস্ব। তারা সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল, বুদ্ধিমতী। এটা খুব গুরুত্বপূর্ণ। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? তারা সাহসী ছিল, অবশ্যই সাহসী ছিল। সাহসী না হলে কি কেউ এতগুলা পুরুষের জন্য কাটারি নিয়ে দাঁড়াইতে পারে? এতগুলা পুরুষ বাইরে দাঁড়ায় আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে কাটারি বটি নিয়ে এত প্রতিবাদ করা, এটা সাহস না থাকলে তো হয় না। অবশ্যই তারা সংগ্রামী, সংগ্রামী বলেই তারা শহরে গিয়ে তাদের জীবনটা এভাবে পরিচালিত করতে পারতেছে। এই যে বাজারে সরকার বাবুদের সাথেও কিন্তু চাঁদা নিয়ে তারা কথা বলার মতো একটা শক্তি সামর্থ্য দেখাতে পারতেছে, এই কারণে তারা সংগ্রামী। মানবিক, হ্যাঁ, মানবিক না হলে তো তারা ওই যে যোগুকে আপ্যায়ন করতে চায় না, আলাদিকে ঠাঁই দেয় না, তাই না? দায়িত্বশীল, এবং দায়িত্বশীল বলেই তো তারা এত কিছু করতেছে। তারা তো চাইলে ভিক্ষা টিক্ষা করে দিন আনে দিন খেয়ে চালাতে পারতো, কিন্তু যেহেতু আল্লাদি তাদের ঘাড়ে এসে পড়ছে, তাদের এখানে ঘাড়ে এসে পড়া মানে কিন্তু নেগেটিভ না, অবশ্যই পজিটিভ, মানে তার দায়িত্বটা এসে পড়ছে। এই জন্য তারা কি দায়িত্বশীল এবং বুদ্ধিমতী। কেন বুদ্ধিমতী? কারণ আমরা লাস্ট মোমেন্টে দেখি যে তারা বুদ্ধিদীপ্ত প্রতিরোধ গড়ে তোলে। বাকিটা তোমরা দেখতে পাচ্ছ যে আলাদিকে রক্ষায় সাহসী সংগ্রাম করে তারা। এই যে প্রৌরা, প্রৌরা মানে কি 60+, হ্যাঁ 60+ বয়স। তারপরে কি বিধবা, গরিব মাসি পিসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের কয় জোড়া ছিল? 2 জোড়া থান কাপড় ছিল, মানে ওই যে এক কালারের কাপড়গুলা থানগুলা পরতো, এবং তার কিছু যে আদুলি, সিকি, রূপোর টাকা কিছু সঞ্চয় হয়েছিল। এখানে যে মাসি পিসির ইনফরমেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলা তোমরা এই স্লাইড থেকে দেখতে পাচ্ছ, এবং তোমাদেরকে পিডিএফ দিব, তখনও তোমরা এগুলো পড়ে নিবে। এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এমসিকিউ এর জন্য। ওকে, একইভাবে এখানেও আছে মাসি পিসির কিছু। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, দেখো, স্বামী, মাসির স্বামী ভালো ছিল, মাসির শাশুড়ির ননদ ছিল বাঘ। ওকে, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। মাসি ও পিসি দুইজনের অবস্থা একই, বয়স সমান, বসবাস একই ঘরে। মাসি উড়ে এসে জোরে বসা। মাসি পিসি গল্পে মাসি পিসির একাত্মতার কারণ কি? কারণ দেখো, মাসি আর পিসির একাত্মতার কারণ হচ্ছে তারা দুজনেই বিধবা ছিল, আল্লাদের দায়িত্ব তাদের দুজনের কাঁধে এসেই পড়ছিল, এবং জীবন সংগ্রামটাও তারা দুজনে একসাথেই করতেছিল। ওকে,
আর মাসির সবচেয়ে জঘন্য লাগতো কি, এই যে পিসি তাকে পোক করতো, খোঁচা দিত, যে হ্যাঁ আমার বাপের বাড়িতে এসে থাকতেছিস, এরকম টাইপের, বুঝছো, পোক করতো। এখানে একটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, দেখো এটা পরের লাইনে যাবে, হ্যাঁ, যে এই যে এই বুঝি কি করে, কামড়ে দেয়, আর এই বুঝি কাটে বটি দিয়ে। এখানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে কিন্তু এই যে উত্তর দুটা বসবে, হ্যাঁ, এটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্টে ঝটপট জানাও। কে সুন্দর না বলতেছো? সবাই সুন্দর, হ্যাঁ, সবাই সুন্দর, আল্লাহর সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সুন্দর। এসব নিয়ে তোমরা পোকটোক করো না, হ্যাঁ, কারণ তোমার ভাইয়াও খুব একটা সুন্দর না, এগুলো বললে গায়ে লাগে খুব। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমরা পরের অংশটা দেখি, যে এটা গুরুত্বপূর্ণ, যে সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে মাসি পিসি দুজনে হয়ে যায় এক মন এক প্রাণ। কেন এক মন এক প্রাণ হয়ে গেল? কারণ আল্লাদির দায়িত্বটা যখন তাদের ঘাড়ে এসে পড়লো, তখন তাদের এই যে ঝগড়া বিবাদ, তাদের যে খোঁচাখুচি, একটু এক জায়গায় থাকলে যে ঠোকাঠুকি, এগুলা কিন্তু তাদের বাদ হয়ে গেল, কারণ তারা এখন সিরিয়াস হয়ে গেছে, কারণ আল্লাদিকে তাদের ভালো রাখতে হবে, বুঝা গেছে, এটার জন্য। তো বাকি অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই যে এগুলাই হচ্ছে তোমাদের এক একটা করে ইনফরমেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে জানাবা, আবার তোমাদের ডিসকাশন গ্রুপ আছে, সেগুলোতে জানাবা, ভাইয়াকে জানাইতে পারো, নো প্রবলেম। ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন মানে বুঝো, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি, হ্যাঁ, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি। এই যে গোকুলের সাথে কতজন পেয়াদা এসেছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সব দেখবা। 3-4 জন ঘুপটি মেরেছিল। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু নাই, মানে মাসি পিসি একদমই ভয় পায় নাই কানাদের দেখে। ওকে, দেখো এ প্রথমে শুরু করে মাসি, পরে যোগ দেয় পিসি, এটার মানে কি? এই শুরু করাটা আসলে কি, এটা একটা গুরুত্বপূর্ণ। এই শুরু করা মানে হচ্ছে গলা ছেড়ে ঢাক পাড়া, মানে ডাক, মানে একদম ডাকাডাকি শুরু করছে, মানে ওই যে চিল্লাপাল্লা শুরু করছে, যাতে সবাই এসে তাদেরকে রেস্কিউ করতে পারে, উদ্ধার করতে পারে, বাঁচাইতে পারে। এই যে গলা ছেড়ে ডাকাডাকি কথা বলা হচ্ছে। তো এই যে দেখো, গ্রামের গুন্ডা বৈদ্য ফেটি বাঁধা, বাবরি চুলওয়ালা, মাথার পাতা ফাঁকে জ্যোৎস্না পড়েছে, এই বর্ণনাগুলো আছে, তোমরা এগুলো তো নিশ্চয়ই মাসি পিসি গল্প যখন পড়েছো তখন এগুলো সব কিছুই পড়েছো। আমি জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি ঘটনাগুলো, এবং একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঘোড়া পিতলের কলসি। এবার যোগু, এই যে দেখো যোগুর একটা হেভি একটা ছবি দিছি না, একদম কোট প্যান্ট টাই পরা, একদম পুরা মদ টদ খেয়ে মাতাল টাতাল হয়ে আছে, মানে মদ্যপ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের যোগু। হ্যাঁ, যোগু কি? যোগু একটা অত্যাচারী চরিত্র, খালি বউরে পিটায় আর টাকা চায়, খালি পিটায় আর টাকা চায়, আর শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে যায়। এই যে এটাই বলা হয়েছে এখানে, আল্লাদিকে ফেরত না দিলে মাসাপিসির বিরুদ্ধে মামলা করবে, জানাই কৈলেশ, মানে ওই যে ভয় দেখাচ্ছে যে আমার বউরে ফেরত দাও, নাহলে কিন্তু মামলা করে দিব। এই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লোকটা কেমন জানি বদলে গেছে, এখানে যোগুর বদলানোর কথা বলা হয়েছে। মানে কি, ওই যে কৈলাস এসে তোষামদি করতেছে না, যে আর বইলো না পিসি মাসি, ও তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, আর আগের মতো নাই, খুব সৎ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে মক্কা থেকে হজ করে আসছে, সে একদম ভালো হয়ে গেছে, মানে বিষয়টা অনেকটা এরকম, বুঝছো। কিন্তু আসলে তো যোগু যেমন তেমনই আছে, যোগুর ওই যে সম্পত্তিটার লোভ জাগছে এখন, যে নতুন করে আল্লাদিকে এনে আর বাপের যতটুক সম্পত্তি আছে ওইটাও নিয়ে নিব, নিয়ে কি করব, আবার মদ খাবো। মানে মাতালের যা কাজ, খালি সম্পত্তি নেয়, বেচে আর মদ খায়, মানে অর্থ জীবনের কোনো অ্যাম্বিশন নাই, কোনো গোল নাই। এই জন্য তার একটা বা সাগরেদ আছে বন্ধু, মাতালের বন্ধু, আরেকটা মাতাল, কে? যোগু। ওই যে এখানে বলছে যোগু 12 মাস শুরিখানায় পড়ে থেকে। শুরিখানা মানে হচ্ছে যে এখানে মদ বিক্রি করে, হ্যাঁ, মানে ওই যে তোমার যেটা আধুনিক ভাষায় বার বলা হয়, বার মানে ওই যে যেখানে মদ টদ বিক্রি করা হয় আর কি। ওকে, বাকিটা তোমরা দেখবে এখান থেকে। এবার বুড়ো রহমান, বুড়ো রহমানটা কি? বুড়ো রহমান হচ্ছে স্নেহ বৎসল পিতৃ হৃদয়ের প্রতিমূর্তি, মানে তার মধ্যে আমরা সবসময় কিন্তু একটা সন্তান বাৎসল্য দেখতে পাই। সন্তান বাৎসল্য মানে কি? মানে একটা পিতৃসুলভ আচরণ তার মধ্যে ফুটে ওঠে, মানে সন্তানকে দেখলে সে মানে একটু দুর্বল হয়ে যায়, মানে একটা প্রীতি জেগে ওঠে, ভালোবাসার টান জেগে ওঠে, এটাকে বলা হচ্ছে সন্তান বাৎসল্য। সন্তানের প্রতি তার যে একটা স্নেহ মমতা জাগা, কারণ সে তো তার মেয়েকে হারাইছে,
তো যখন সে আল্লাদিকে দেখলো তার মেয়ের কথাটা মনে পড়ে যায়। বুঝা গেছে? তাকে বলা যায় শ্রমজীবী মানুষ, সন্তান বৎসল, একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। মানে তার এতে বয়সের বর্ণনা দেওয়া আছে যে তার বয়স হয়েছে, চুলগুলো আধা পাকা, শরীরটা রোগা। তারপরে যে তার মেয়ে অল্প দিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে। দেখো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের সব এক জায়গায় করে দেওয়া আছে, মানে এর বাইরে তোমাদের আর এক্সট্রা করে আহামরি কিছু পড়তে হবে। এখানে সব ইনফরমেশন গুলা এক জায়গায় সুন্দর করে দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে এগুলাকে ইনফরমেশন পড়া, এবং কোথাও কনফিউজ যদি মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানানো, আমরা তোমাকে কারেকশন করে দেবো। বাট এইখানে আশা করি তেমন কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ওকে, নো প্রবলেম। পরেরটাতে দেখো, এবার কৈলাসের চরিত্রটা কেমন। কৈলাস হচ্ছে অনুচ্চ মাঝারি বয়সী, মানে দেখতে খুব একটা লম্বা চওড়া না, আছে মোটামুটি মিডিয়াম লেভেলের, একটু বেটে, জোয়ান, মানে কি একটু যৌবন আছে এখনো, শক্ত সামর্থ্য, মানে এখনো জোয়ান, মাথায় ঠাসা কদম ছাট রুক্ষ চুল। কদম ছাট মানে বুঝো, ওই কদমের এই উপরে যে অংশগুলি ফোটা 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 থাকে না গায়ে গায়ে, ওটা কিন্তু এরকম করে টান দিলে কিন্তু খুলে যায়, তারপরে ছেঁটে দিলে দেখবে যে কদমের মতো ছাটা একটা আকৃতি, ওরকম মানে চুলগুলো একদম ছোট ছোট করে কদম ছাটার মতো করে কাটা। এখানে হচ্ছে স্বভাব বিগড়ে যায় যোগুর। কেমনে বিগড়ে যায়? হাতে একটু টাকা পয়সা আসলে কৈলাসের যোগু চলে যায় শুরিখানায়, যে কি করে দুই বন্ধু মিলে আলাপ করে, বুদ্ধি পরামর্শ করে, আর কি খায়? শুরি খায়, মদ খায়। বুঝা গেছে? এখানে তার উক্তিগুলো কিছু দেওয়া আছে। এবার গোকুলকে কিন্তু লম্পট বলা হচ্ছে। কেন লম্পট মানে বুঝো? লম্পট মানে হচ্ছে চরিত্রহীন। লম্পট মানে হচ্ছে কি চরিত্রহীন, মানে গোকুলের ধান্দাই হচ্ছে কেমনে আল্লাদিরে নিয়ে আসবো আমার কাছে, নিয়ে এসে ভোগ করব। ওকে, গোকুলের কুনজর পড়েছে আল্লাদির উপর, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে আল্লাদিকে পাবার জন্য মাসি পিসিকে পাগল করে তুলছে, যে কোনো ভাবেই হোক মানে আল্লাদিকে লাগবেই গোকুলের। কি করবে? বিয়ে করবে? ভালোবাসবে? না, ভোগ করবে, কারণ এ লম্পট তো, সে তো চরিত্রহীন। বুঝতে পারছো? ওকে, এই যে কানাই চৌকিদারের সাথে আসা পেয়াদা গেল ছিল কার? এই যে গোকুলেরই সব লোক পাঠানো, যে ওরে নিয়ে আয়, তারপরে যা করার করতেছি। এই যে আল্লাদির বাপের অর্ধেকের বেশি সম্পদ দখল করে নিছে, কি গোকুল দখল করে নিছে। তার মানে কি ফালতু একটা লোক না, সে কি বাকি সব 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো নিশ্চয়? এবার শব্দার্থ টিকা। এবার আমরা দেখো কিছু শব্দার্থ টিকা পড়বো। তার আগে বলো যে এতক্ষণ যা পড়লাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের একটু কমেন্ট করি। আচ্ছা, তোমরা ক্লাসে মনোযোগ দাও। তোমরা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করো না, এইসব প্রেম প্রীতির আলাপ পরে কইরো, তাহলে হবে, সমস্যা নাই। আর ঝগড়া করো না, একে অপরের সাথে ক্লাসে ঝগড়া করো না। তোমরা সবাই সবার সহপাঠী, দেখা যাচ্ছে তোমরা একসাথে ইউনিভার্সিটিতে চান্স পাইছো, দেখা যাচ্ছে তোমরা একই ডিপার্টমেন্টে অনেকে, যার সাথে আজকে ঝগড়া করছো পরে দেখা গেল কাকতালীয় ভাবে সৃষ্টিকর্তার অশেষ লীলা খেলায় সে তোমার ক্লাসমেট হয়ে গেছে, তখন তার সাথে একই ক্লাসে বসে ক্লাস করা লাগবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, এখানে কোনো ফিক্সড জায়গা নাই যে অমুক জায়গা থেকে এসে ভর্তি হবে। ওই পটুয়াখালী থেকে একজন ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, ওই নেত্রকোনা থেকে একজন নিচ্ছে, ওই যে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে ওইখান থেকে একজন নিচ্ছে, একজন একদম বঙ্গোপসাগরের কাছ থেকে প্রস্তুতি নিচ্ছে। সবগুলাই আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটি ক্লাসরুমে এসে দেখবা বিভিন্ন জায়গার মানুষ এসে একটা ছাতার নিচে আবৃত হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে তোমার ক্লাসরুম। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সাংস্কৃতিক কালচারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইখানে এসে সবাই এক হয়ে যায়, তো এটা খুব দরকার। তো তোমরা কেউ কারোর সাথে ঝগড়া মারামারি করো না। আমি দোয়া করি তোমরা সকলে ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক। এখন আমাদের এগুলো সব ফ্রি ক্লাস চলছে ভাইয়া। আমাদের এই যে সন্ধ্যা 7টা 7:30টায় আমাদের তোমাদের জন্য রেগুলার ফ্রি ক্লাস থাকবে, আর আমাদের পেইড ব্যাচেও ক্লাস চলছে। হ্যাঁ, তোমাদের সব পিডিএফ দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই, সব পিডিএফ দিয়ে দেওয়া হবে। এরপরে দেখো শব্দার্থগুলো তোমরা পড়বে। এই যে দেখো, শালতি কি? শালতি মানে কি? শাল কাঠ বা তাল কাঠ দিয়ে তৈরি সরু ডিঙি নৌকা। ওকে, তারপরে যে কদম ছাট কি? যে মাথার চুল এমন ভাবে ছাটা যেন দেখতে মনে হয় কদম ফুলের আকার ধারণ করেছে। হোগলা কি? হোগলা হচ্ছে ঝোপের মতো দেখতে ছোট আকারে গুল্ম জাতীয় একটা উদ্ভিদ,
লগি কি? নৌকা চালানোর জন্য ব্যবহৃত সরু দীর্ঘ বাঁশের দণ্ড, মানে লগি মানে বৈঠা, যেটাতে আমরা নৌকা চালাই। কলকে যে হুকা বা গড়গড়ার ধূমপানের সময় যে মৃৎপাত্রে তামাক আগুন রাখা হয়, তামাকের সিলিম। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে কলকে পড়া ছেঁকা, এটা আমি অলরেডি বলছি। রসুই চালা কি? রসুই চালা মানে হচ্ছে রান্নাঘর, যেখানে রান্না করা হয়। তারপরে দেখো থপর মানে থাপ্পড় টাপ্পড় দেওয়া আর কি। সমত্ব মানে এখানে সম না, হ্যাঁ এটা সমত্ব, এটা সমত্ব। সমত্ব মানে হচ্ছে যৌবন প্রাপ্ত আর কি, মানে অ্যাডাল্ট। মানে সময় পেয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে এরকম। তারপরে এটা তো আমাদের টেক্সট বুকেও আছে। খুনসুটি মানে কি? মিষ্টি মধুর ঝগড়া, কৌতুকপূর্ণ, অবাধ্য বা দুষ্টুমিতে। বেমক্কা মানে কি? অসময়ে, বেখাপ্পা, অনাকাঙ্ক্ষিত বা অসঙ্গত ভাবে, মানে যে আমরা বলেন যে বেমক্কা এসে মার দিল একটা, মানে আনপ্রিপেয়ার্ড, আমি প্রস্তুত না, এরকম করে দাঁড়ায় আছি, হুট করে দাঁড়ায় থেকে মোবাইল চালাচ্ছি, পিছন থেকে আমার ফ্রেন্ড এসে ধাপ করে একটা ধাক্কা দিল, এটাকে বলা হচ্ছে বেমক্কা ধাক্কা। বুঝা গেছে? এই যে পেট শুকিয়ে লাঠি ছাটা মানে কি? ক্ষুধায় আছে এই অবস্থায় মনে করে একদম লাঠি ছাটা দিয়ে তাকে পাগল করে তুলতেছে, মারতেছে, প্রহার করতেছে। ডালের বড়ি, তোমরা অনেকেই ডালের বড়ি খাইছো, আমরা খাবারে অনেক সময় ডালের বড়ি খাই, যে ডাল যেটাকে চাল কুমড়া এবং মাসকলাই ডাল একসাথে বেটে ওটা মানে একটা বড়ি দিয়ে ওইটা হচ্ছে তোমার রোদে শুকানো হয়। ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি। ইয়ের কি বা এর কি? ফাজলামো, যেটাকে আমরা বলি ফাইজলামি করা বলি। আর ওই যে তামাশা বা কৌতুক করা। আর কাটারি কি? এই যে গাছপালা কাটবার এই যে যন্ত্র, ধারালো এবং ভারী অস্ত্র, মানে কি? অস্ত্র বিশেষ একটা। বাজারে তোলা, তোলা মানে হচ্ছে চাঁদা, বা ওই যে মাসিক বাসোয়ারা বলে না, ওইটা আর কি, যে বিক্রেতাদের কাছ থেকে নেওয়ার কর নেওয়া হয়, খাজনা, বাজারের খাজনা। ওই বাজারে যে দোকান দিছি সেই দোকান দেওয়ার জন্য আমাকে একটা খাজনা দিতে হয়, ওইটা। পাশুটে মানে কি? পাশুটে মানে হচ্ছে বিবর্ণ, ধূসর, পান্ডুর, এই ছাই কালারের রং, এইটা। এবার এমসিকিউ গুলো সলভ করো, বলো। বিগত বছরের প্রশ্নাবলী, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয়। আচ্ছা, তোমাদেরকে পিডিএফটা তো আমরা দিয়ে দিব, সেই পিডিএফ এ কিন্তু এগুলার প্রশ্ন থাকবে। তোমরা, আমি আগামী ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে এখানে যতগুলো এমসিকিউ আছে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো, তোমরা জানাবা। যে এগুলো সবগুলোরই সঠিক উত্তর করতে পারবে, অনেস্টলি বলছি, অনেস্টলি বলতেছি। তোমরা এখানে যারা, এখানে যতগুলো প্রশ্ন আছে 10-15টা যেটাই থাক, তোমরা যারা একদম কোনো চ্যাট জিপিটি, কোনো বইয়ের হেল্প, এদিক সেদিক দেখা দেখি এগুলো না করে তোমরা অনেস্টলি এটার পরীক্ষা দিয়ে, আমি কিন্তু উত্তরটা বলছি না, তোমরা অনেস্টলি এটার পরীক্ষা দিয়ে যারা এখান থেকে ফুল মার্কস পাবে তারা একটু আমার সাথে পার্সোনালি ইনবক্সে যোগাযোগ করবে, তোমাদের জন্য পুরস্কার থাকবে। ওকে, যদিও ভাইয়ের পুরস্কারের লিমিটেশন খুব কম, তবে চেষ্টা করবো তোমাদেরকে পুরস্কার দেওয়ার। তাহলে দেখো, তোমরা এগুলা প্রশ্নটা দেখতে পাচ্ছ, পিডিএফটা পেয়ে যাবে, তোমরা একটু সলভ করবে। হ্যাঁ, দেখো এর মধ্যে আমি তোমাদের দুই একটা একটু প্রশ্ন দেখাই, যে অনেকটা পথ যেতে হবে কৈলেশ উক্তিটির মধ্যে কি ফুটে উঠেছে? এটার মধ্যে ফুটে উঠছে কি? অবহেলা প্রদর্শন। কারণ কি? মানে ওরা তো চায় না, মাসি পিসি তো চায় না যে কৈলেশের সাথে ফাও পেঁচাল পারি, কারণ মাসি পিসি আগে থেকেই জানে যে কৈলেশ এসে কি বলতে পারে। কৈলেশ এসে বলবে যে আলাদিনে পাঠায় দাও, আলাদিনে পাঠায় দাও, মাসি পিসিরা আগেই বুঝতে পারছে, এই জন্য সে কি করতে চায় না, সে কথা বলতে চায় না। এই জন্য বলছে যে অনেকটা পথ যেতে হবে কৈলেশ, মানে সে অবহেলা প্রদর্শন করছে, মানে সে চায় না যে মাসি পিসির সাথে তার খুব একটা বেশি কথা বলা লাগুক কৈলেশের সাথে, কারণ বিরক্ত বোধ করতেছে। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় বলো তো? কোথায়? এটা তোমরা অনেকেই জানো। বিক্রমপুর নাকি দুমকায় বলো তো? এটা এটা তোমরা আগে কমেন্টে জানাও যে বিক্রমপুর নাকি দুমকায়। বলো, বিক্রমপুর নাকি দুমকায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? বিক্রমপুরে নাকি দুমকায়? বিক্রমপুর নাকি দুমকা? বলো, বিক্রমপুর নাকি দুমকা? মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? হ্যাঁ, তোমাদের কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো তো দিয়ে দেওয়া হবে ভাইয়া। তোমাদের হচ্ছে আগের যে স্লাইডটা ছিল আমি যেটা পড়াইছিলাম সেটা প্রশ্নের সাথে উত্তর দিয়ে দেওয়া ছিল, এটারও দিয়ে দেওয়া হবে, বাট এখানে উত্তর দিই নেই কারণ এটা তোমাদের জন্য একটা সেলফ টেস্ট। সেলফ টেস্ট এই কারণে যে তোমরা হচ্ছে সলভ করবে এবং খোঁজাখুঁজি করবে একটু, তাহলে দেখবা তোমার নলেজগুলো অনেক বেড়ে যাবে। তুমি একটা ধরো কথার কথা, তুমি অনেকটা পথ যেতে হবে কৈলেশ বলছো, তাহলে এটার উত্তর তুমি যখন খুঁজছো তখন এটার সাথে সাথে কিন্তু তুমি আশপাশের আরো অনেকগুলো ইনফরমেশন নিজের মাথায় তুমি কি করছো, গেটে নিচ্ছ। এটাকে বলা হয় কি জানো? প্যাসিভ লার্নিং। এই প্যাসিভ লার্নিং করলে যেটা হয় যে তুমি পড়ছো একটা,
খুঁজতেছো একটা, কিন্তু ওইটার থ্রুতে তুমি আরো অনেকগুলো বিষয় জানতেছো, অনেকগুলো বিষয় দেখে তোমার চোখ যাচ্ছে, রিভিশনটা বারবার হয়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। রিভিশন রিভিশন রিভিশন। তোমার সিলেবাস যদি একবার শেষ হয়, অন্ততপক্ষে 2 থেকে 3 বার তোমাকে সেটা রিভিশন করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে। সবসময় উত্তর নির্ভরশীলতা রাখা যাবে না। বুঝা গেছে ভাইয়া? এই যে না ভাইয়া, উত্তরটা ভুল হয়ে গেছে। মারুফা মুরাদ বলছো সি, বিক্রমপুরে নয়, জন্মস্থান হচ্ছে সাঁওতাল পরগনার দুমকায়। হ্যাঁ, আর তার পৈতৃক নিবাসটা হচ্ছে বিক্রমপুরে। হ্যাঁ, অনেক রায় বলছো দুমকায়। হ্যাঁ ঠিক আছে। এই যে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, মাসি পিসি, এই যে এটা এটা কিন্তু আমি তোমাদেরকে দাগাই দিছিলাম। মাসি পিসি গল্পে কত সালে দুর্ভিক্ষের প্রসঙ্গ আছে? ওকে, 1350 নাকি 1352? উত্তর করবা তোমরা। এই যে দেখো তো, এটা পারা যায় কিনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট 21-22। বলো তো এটা কি হবে? কমেন্ট করো তো একটু। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? বলো তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? তোমরা ক্লাসে এসে এই কে দোষ করছে কে দোষ করে না এগুলো নিয়ে কেন গল্প করতেছো ভাইয়া? তোমরা ক্লাসে ফোকাস দাও। এখন তো তোমাদের অ্যাডমিশন টাইম, তাই না? এখন তোমাদের অনেক বেশি সিরিয়াস থাকতে হবে সব কিছুতে। মনে রাখবা, সিরিয়াসনেস না থাকলে এবং তোমার পড়াশোনার প্রতি মনোযোগ না থাকলে কিন্তু তোমার জন্য অ্যাডমিশনটা খুব একটা পেইনফুল জার্নি হবে। বাট তুমি যদি পড়াশোনার মধ্যে থাকো, মজা তো অবশ্যই আমরা করবো, মজা কেন করবো না? আনন্দ বিনোদন এগুলো তো আমাদের জীবনেরই অংশ। কিন্তু অ্যাডমিশন টাইমে সিরিয়াসনেসটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিরিয়াসনেসের চেয়ে আমি যেটা বলি সিনসিয়ারনেস। তোমাকে অনেক বেশি সিনসিয়ার থাকতে হবে, আন্তরিক থাকতে হবে, তোমার কাজের প্রতি তোমাকে সৎ থাকতে হবে। তাহলেই তুমি অ্যাডমিশনে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। হ্যাঁ ঠিক বলেছো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে ফাইন। এবার দেখো, এবার একটা সৃজনশীল প্রশ্ন। অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা কি দেওয়া আছে? একটা উদ্দীপক দেওয়া আছে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদির ঘুম না ভাঙে, অতি সন্তর্পণে, মানে কি বলে, অতি সাবধানে। হ্যাঁ, খুব সাবধানে, চুপি চুপি, অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে উঠে। আহ্লাদির বাপের আমলে গরুটা নেই, গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা পুরনো ছেঁড়া কাপ একটা কম্বল ডুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে ঘোড়ার চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘোড়া আর হাড়ির কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। আর দা হাতের কাছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। মানে লাস্টের প্যারাটা তুলে দেওয়া হয়েছে। এই লাস্টের প্যারা থেকে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন, 4টা প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? একদম খুবই সহজ। এই যে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত প্রথম গল্পের নাম কি? অতসী মামি। ওকে, পরেরটা, এই যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। ব্যাখ্যা করতে হবে, সুন্দর করে ব্যাখ্যা করবা। এখানে উত্তর দিয়ে দেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো। এই যে প্রকাশ পেয়েছে, এটার মাধ্যমে লিখলেই তুমি 1 মার্ক পেয়ে যাবা। আর বাকি এই অংশটার ব্যাখ্যা দিলে তুমি এখানে 2-2 মার্ক পেয়ে যাবা। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে উঠে, কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে? দেখছো, কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কাদের সম্পর্কে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। এখানে 2টা উত্তর। কাদের সম্পর্কে বলা হয়েছে এইটা যদি উত্তর করো তাহলে 1, কেন বলা হয়েছে এটা যদি ব্যাখ্যা করে উত্তর করো তাহলে 1। এই 2টা মিলে পাবা হচ্ছে 2। হ্যাঁ, সরি, এখানে 2.5 মার্কের। এখানে তোমার এখানে এখানে যদি থাকে 1.5, এখানে থাকবে 2। হ্যাঁ, এখানে যদি 1.5, এখানে থাকবে 2, দুটা মিলে 2.5 মার্ক। ওকে, এখানে তোমার 4টা কিংবা 5টা প্রশ্ন থাকে অনেক সময়, সব মিলিয়ে তোমাকে 10 মার্কে অ্যান্সার করতে হবে। কোনটাতে কত মার্ক থাকে এটা প্রশ্নকর্তা ঠিক করবেন। কোথাও 1, কোথাও 2, কোথাও 3, কোথাও হয়তো ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, কোথাও বিরচন থেকে আসবে, কোথাও আবার এই যে এরকম ব্যাখ্যামূলক আসবে, কোথাও ইনফরমেশন চাইবে। বোঝা গেছে? এটা পুরোটাই ডিপেন্ড করে প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন সেট করতেছেন তার উপরে। অনেক সময় মনে হতে পারে যে এত ছোট্ট একটা প্রশ্ন এত সহজ, এটাতে 2 মার্ক দিবে। হ্যাঁ ভাইয়া দিবে, কেন দিবে না? কারণ প্রশ্নকর্তা এইভাবেই প্রশ্ন সেট করছে, প্রশ্নকর্তা এমনভাবে সেট করছে যে ওখানে 2 মার্ক দিতে হবে। বুঝা গেছে? সুতরাং টেনশনের কোনো কারণ নাই। লাস্ট কোশ্চেন দেখো, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার কোশ্চেন, এটা একদম 5 স্টার কোশ্চেন।
মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। প্রশ্নোক্ত উক্তিটিতে দুর্ভিক্ষের সময় মাসি পিসির জীবন সংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। এই যে প্রথম বাক্যে আমরা কি করলাম, এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। তারপর মাসি পিসির গল্পে দুর্ভিক্ষের সময় খাদ্যের অভাব তীব্র হয়ে ওঠে, তার মধ্যে অসুস্থ আল্লাদি এসে হাজির হয় মাসি পিসির ঘরে, সেবা যত্ন করে মাসি পিসি আল্লাদিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু আল্লাদির অবস্থা আরো খারাপের দিকে যায়। অন্যদিকে তার চারপাশের মানুষ না খেয়ে মরতে শুরু করে, ফলে জীবন বাঁচাতে মাসি পিসিকে কঠোর পরিশ্রম করতে হয়। মাসি পিসির মতো যারা সে যাত্রায় বেঁচে যায় তাদের অবস্থা বোঝাতে প্রশ্নোক্তি কথা বলা হয়েছে। মানে ওই সময় দুর্ভিক্ষের ওই সময়টাতে এমন বাজে অবস্থা ছিল, নিজেই খাইতে পাই না, এত বাজে কন্ডিশন। ওই সময় আল্লাদির দায়িত্ব আছে, তাদের নিজের ভরণ পোষণ আছে, মানুষটা চারিদিকে না খেয়ে মারা যাচ্ছে। তাহলে ওই সময় মরণ ঠেকাতেই জীবন শক্তি ফুরিয়ে আসতেছে। মানে ভালো একটা লাইফ লিড কি করব, বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। বুঝা গেছে? এটারই ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকে এটার মাধ্যমে আমরা এই ক্লাসটা শেষ করব। এখানে তোমরা খেয়াল করলে দেখেছো যে আমরা কিন্তু আজকে ব্যাকরণিক বিশ্লেষণ পার্টটা রাখিনি। তবে আমরা, তোমরা জানো আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের পেইড ব্যাচে কিন্তু রেগুলার বাংলা ক্লাস হচ্ছে, ইংরেজি জিকে সব ক্লাসই তোমাদের ভাইয়ারা নিচ্ছেন। আমরা ব্যাকরণিক বিশ্লেষণের যে পার্ট, এগুলো কিন্তু আমরা আগেও দেখেছি। আমরা ব্যাকরণের বিশ্লেষণ যখন পড়বো, পেইড ব্যাচে বলো, আমাদের ফ্রি ক্লাসে ব্যাকরণের ক্লাস বলো, এত সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা পার্ট পড়বো যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ব্যাকরণিক যত প্রশ্ন আসা সম্ভব সবগুলো একটা ওয়ান স্টপ সলিউশন, যে ব্যাকরণের ক্লাস সব সলিউশন, নো টেনশন। এরপরে দেখো আমাদের একটা মাত্র কোর্স তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সাজ্জাদ ভাইয়া আছে জিকেতে, শুভ ভাইয়া আছে ইংরেজিতে, আমি আশফাক ভাইয়া তোমাদের বাংলা পড়াবো। আর তোমাদের ক্লাসগুলো সব আমাদের প্রাইভেট লাইফ যে একটা গ্রুপ আছে সেখানে হয়, তোমরা জানো, অলরেডি যারা যুক্ত হয়েছে তোমরা জানো। ক্লাস তো রেকর্ড থাকে, আর তোমাদের ডিসকাশনের একটা গ্রুপ থাকবে। এরপরে আমাদের কি কি ক্লাস হবে, কতগুলো ক্লাস হবে, এর চেয়ে অবশ্যই সংখ্যাটা বাড়বে, বই কখনোই কমবে না। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ, বেসিক ক্লাসে যা আছে সবই তোমরা জানো, এতদিনে সব বুঝে ফেলেছো। এখন তোমরা আমাদের সাথে যুক্ত হবে কিভাবে? আমাদের সাথে যুক্ত হওয়ার একটাই উপায়, আমাদের পেজে মেসেজ দাও অথবা এই নাম্বারে কল করো, হোয়াটসঅ্যাপ করো। আর তোমরা যারা সরাসরি ভর্তি হতে চাও তাহলে 1250 টাকা, আমাদের কোর্স ফি এখন মাত্র 1250 টাকা, 3000 টাকা নয়। এই 1250 টাকা এই নাম্বারে পাঠিয়ে আমাদের গ্রুপে মেসেজ করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে তোমাদের পেইড ব্যাচের যে ক্লাস, সেটার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের শুভ ভাইয়া তোমাদের ইংরেজি ক্লাস নিবে। আজকের বাংলা ক্লাসটা আমরা এখানেই শুরু করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।